আমরা প্রথম ঘটনাটা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ। রাসেল ভাইকে আবারও ধন্যবাদ, এত জার্নি করে আসার পরেও আজকে এত সুন্দর একটা এপিসোড আমাদের সবাইকে উপহার দিচ্ছেন। একদম সত্যি। রাসেল ভাই, আপনি রংপুর থেকে আসছেন, আমিও এই ঘটনাটি কালেক্ট করেছি রংপুর থেকেই। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমি ওখানে প্রতিষ্ঠানের কাজে ক্লাস নিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে সেখানে ক্লাস নিতে যেতে হয়। তো আমি যখন এই কিছুদিন আগে রংপুরে গিয়েছিলাম ক্লাস নিতে, ওখানে আমি ক্লাস নিতে গেলে মোটামুটি যেহেতু ভূত এফএমের প্রতি ভালোবাসা আছে এবং অনেক সময় আসি, আমি চেষ্টা করি কিছু ইউনিক স্টোরি ওখানকার স্থানীয় যারা আছেন বা বিভিন্ন লোক তাদেরকে কালেক্ট করার জন্য। অনেক এখন ভাবছে কি সুন্দর একটা মিলাইছে, যে রংপুর থেকে আসছে, উনিও রংপুর থেকে ক্লাস নিয়ে আসছেন, চিন্তা করতেছেন অনেকে। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। আমি সরাসরি ঘটনাতে চলে যাই। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি নীলফামারীতে ঘটা একজন আইসিএস অফিসারের সাথে। কারণ 1793 সালে যখন ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় আমাদের এই উপমহাদেশে, তখন ওই ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলে যেটা চালু হয়, ওখানে ওই ব্রিটিশ কিছু অফিসারদেরকে নিয়োগ দেওয়া হতো। 16 থেকে 21 বা 23 বছরের মধ্যে কিছু অফিসারদেরকে নিয়োগ দেওয়া হতো, যারা ওই রাজস্ব কালেক্ট সহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। আইসিএস অফিসার বলা হতো তাদেরকে। ওই ঠিক একজন আইসিএস অফিসারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এটি আমার সাথে যিনি শেয়ার করেছেন, তো ওনার দাদা ব্রিটিশ পিরিয়ডে পুলিশে চাকরি করতেন। তো ওনার দাদার কাছ থেকে উনি শুনেছেন ঘটনাটি, এবং ওনার দাদাও ওই আইসিএস অফিসারটাকে কখনো দেখেননি। উনি কর্মরত অবস্থায় ওনার যিনি সিনিয়র অফিসার ছিলেন তার কাছ থেকে ওই আইসিএস অফিসারের গল্পটি শুনেছিলেন, যেটা একটা আনসলভড স্টোরি। ওনারাও এটার মানে সলভ করতে পারেন নাই। আচ্ছা, তো আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটি যে সময়টা যে আমি যেভাবে শুনেছি সেটা আমি আন্দাজ করে নিয়েছি এই 1890 থেকে হয়তো বা 1900 সাল, এই সময়ের মধ্যে, এই 10 বছরের মধ্যে ঘটনাটা। অনেক আগের ঘটনা। যিনি আমাকে বলেছেন উনি একেবারেই নিরক্ষর। তো ওনার কাছ থেকে আমি যতটুকু শুনে বিভিন্ন ঘটনার সাথে মিলিয়ে সময়টা ঠিক করেছি আর কি। তো ঘটনাটি চলে যায়। সেটা হচ্ছে ওই সময় ছিল শীতকালে ওই আইসিএস অফিসার উনি রাতের বেলা যখন বাসায় ওনার কোয়ার্টারে অবস্থান করছিলেন, তখন হঠাৎ করে ওনার এক অফিসার এসে ওনাকে খবর দিল, স্যার একটা মার্ডার হয়েছে, এই লাশটি আমরা ধরতে পারছি না, আপনি একটু যেতে হবে, খুবই একটু মানে অন্য ধরনের একটা মার্ডার, এটা আমরা বুঝতে পারছি না, আপনি একটু চলেন। তো উনি গেলেন, সেখানে গেলেন। তো উনি ওখানে যাওয়ার পরে পুলিশদের যে কাজ, যে কোথাও মার্ডার বা ক্রাইম হলে ওনারা ওই জায়গাটা চারদিক থেকে একটু রেকি করেন, যে এবং দেখেন যে আসলে মানে ক্রাইম সিন গুলো কি আছে আশেপাশে, ওগুলো একটু রেকর্ড করেন, পরবর্তীতে মামলার তদন্তে যাতে সেগুলো কাজে লাগে। তো উনি বেশ মানে তার বাসার চারদিকে ঘুরে তেমন কোনো চিহ্ন পেলেন না। শুধু একটা চিহ্ন উনি পেয়েছেন, ওই মার্ডার যে রুমে হয়েছে ওই রুমের জানালার একটা পার্ট শুধু খোলা ছিল, একটা পাল্লা খোলা ছিল, আর খুব মজার ঘটনা, এবং দরজাও ভিতর থেকে লাগানো। প্রিয় লিসেনার, ভূত এফএমের বাছাই করা এপিসোডে সকলকে জানাই স্বাগত। চলে আসলাম প্রতিদিনের মতো বাছাই করা কিছু ভয়ানক ঘটনা নিয়ে। এই এপিসোডে আপনারা শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে পাবেন। প্রিয় লিসেনার, আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে ইচ্ছুক, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তো উনি ওখানে যাওয়ার পরে দরজাটা ভাঙতে বললেন। তো ওনার যারা কনস্টেবল বা যারা ছিলেন তারা দরজাটা ভাঙলেন। ঢোকার পরে ওখানে যেটা দেখা গেল যে লাশটি, মজার বিষয় অদ্ভুত ব্যাপার, ওই লাশে মানে একটা ফুটবল যদি চুপসে যায় ঠিক যেরকম হয় যে বাতাস বের হয়ে গেলে, যে ওই লাশের মনে হচ্ছে ভিতর থেকে মানে বাতাস চুপসে গেছে। মানে উনি হাত দিয়ে দেখলেন ওই লাশের শরীরে বিন্দু মাত্র কোনো হাড় ছিল না, শরীরে সবকিছু আছে, হাড় নাই, একটি হাড়ও নেই। ওই লাশের শরীরে কোথাও কোনো ক্ষত ছিল না। আচ্ছা, কোনো ক্ষত নাই, তাহলে ওনার শরীরে হাড়গুলো কোথায় গেল? এটা বিস্ময়কর ব্যাপার ছিল। অবশ্যই। এবং ওই সময় তো এত ফরেনসিক ব্যবস্থাও ছিল না সেই ওই সময়, এবং নীলফামারীর ওদিক তো এমনিতে এখনো তো অনেক মানে রিমোট কর্নার আমাদের। তো তখন ওটা সনাতন ধর্মাবলম্বী ছিলেন ওই পরিবার, তাকে পুলিশের অনুমতি নিয়ে তাকে দাহ করা হয় আর কি। তো এই ঘটনার ঠিক অল্প কিছুদিন পরে, মানে 1 মাসও না, 1 মাস এরকম সামথিং এরকম সময় হবে,
হঠাৎ ওই রাতের বেলা মানে আবার ওই আইসিএস অফিসারের বাসায় এসে কিছু অফিসার বলছে যে স্যার একটু যেতে হবে, একটা মার্ডার হয়েছে, আপনাকে একটু যেতে হবে, এটা ধরা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু অন্যরকম মার্ডার, আপনি একটু চলেন। তো উনি গেলেন। উনি যাওয়ার পরে দেখলেন যখন ওই জায়গাটা রেকি করছিলেন, তো উনি দেখলেন ঠিক সেম ঘটনা, কোনো মানে ক্রাইম সিন নাই, কিন্তু জানালার একটা পার্ট খোলা, একদম জানালার একটা পার্ট খোলা, এবং জানালার কোথাও ভাঙা নাই, ওদিক দিয়ে লোক যে ঢুকবে বা বের হবে এরকম কোনো উপায় নাই। তো উনি এবং ওই দরজাটা ভিতর থেকে লাগানো, মানে যিনি ঘুমিয়েছিলেন ওখানে দরজা থেকে ভিতর থেকে লক করে ঘুমিয়েছিলেন। তো উনি ওনার কনস্টেবলদেরকে বললেন দরজা ভাঙতে। দরজা ভাঙার পরে ভিতরে গিয়ে উনি দেখলেন যে গতবার যে মার্ডারটা হয়েছিল এইটার আবার তার ঠিক উল্টোটা। এই লাশটির মানে মাথা থেকে পা পর্যন্ত মানে কোনো মাংস নেই, শরীরের মানে একটি মানে মাংস টুকরো ওখানে সেখানে নেই, শুধু কঙ্কাল পড়ে আছে এবং হাড়ের সঙ্গে কিছু রক্ত লেগে আছে। তো উনি এই দৃশ্যটা দেখে, ওনার কাছে যে ম্যাগনিফাইং গ্লাসটা ছিল, তখন উনি ওখানে একটু মানে দেখছিলেন যে আসলে কি হয়েছে সেখানে। তো উনি ওখানে খেয়াল করেছিলেন এবং রেকর্ড করেছিলেন ওখানে যে ওখানে উনি অদ্ভুত ধরনের মানে আধ হাত চওড়া, এক মানে আধ হাত চওড়া জিহ্বা, আমাদের যে জিহ্বা মানে এই আধ হাত চওড়া একটা জিহ্বার মানে নিদর্শন উনি ওখানে পেয়েছেন। তো উনি এতটুকুই শুধু ওখানে লিখতে পেরেছিলেন ওনার রেকর্ড বইতে, আর কিছু লিখতে পারেন নাই, আর কোনো মানে সিন উনি ওখানে পান নাই। তো এইটা একটা মার্ডার হলো, কিন্তু আসলে এটা কে করছে, কোথা থেকে আসলো, কিভাবে গেল, জানালার ভিতর দিয়ে কিভাবে আসলো, কিভাবে একটা মানুষের ওই জানালার ভিতর দিয়ে ঢোকা সম্ভব নয়। জি। তো যাই হোক, এটাও একটা আনসলভ স্টোরি হয়ে গেল। তো এই ঘটনার অল্প কিছুদিন পর উনি ওনার বাসায় শুয়েছিলেন। শুয়ে থাকার পর হঠাৎ রাতের বেলা, ওই সময় শীতকাল ছিল, রাতের বেলা উনি খেয়াল করছিলেন মানে একটু কানে আওয়াজ আসলো। ওনার যে 12-13 বছর বয়সে একটা মেয়ে ছিল, তার পাশের রুমে, তার রুম থেকে মানে কিছু একটা খাওয়ার আওয়াজ আসছে, মনে হচ্ছে মটমট করে কিছু খাচ্ছে, এই টাইপের কিছু একটা খাওয়ার আওয়াজ। তো উনি চিন্তা করলেন যে উনার মেয়ে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করেছেই, যদি তার রাত্রে ক্ষুধা লাগে তার মাকে ডাকবে এবং বলবে যে আমার বলবে। তখন তো এত ইলেকট্রিসিটি ছিলও না, অবশ্য অন্ধকার ছিল ঘরে, তো বলবে, আলো জ্বালাবে, সবাই মানে তারা তো ঘুম ভেঙে যাবে। তো উনি চিন্তা করলেন আসলে ঘটনা কি একটু দেখি। উনি মানে অত কিছু চিন্তা না করেই উনি ওনার মেয়ের রুমের কাছে গেলেন। মেয়ের রুমের দরজা খোলাই ছিল। তো উনি দরজাটা খুলেই হঠাৎ করে দেখলেন যে ওনার মেয়ের রুমের জানালার একটা পার্ট খোলা, এবং সেই সাথে আরো খেয়াল করলেন মোটা বেটে আকৃতির কি যেন একটা জিনিস ওনার মেয়ের পাশে বসে আছে। আচ্ছা। তো উনি চিন্তা করলেন যে, এবং ওইটা কি যেন খাচ্ছে ওখানে বসে। তখন উনি চিন্তা করলেন এটা নিশ্চয়ই অন্য কিছু হবে, যেহেতু পুলিশের লোক, উনি অনেক কিছু চিন্তা করেছেন। উনি সাথে সাথে ওখান থেকে চলে যান, গিয়ে ওনার রিভলভারটা নিয়ে আসেন। উনি রিভলভারটা নিয়ে আসার পরেই ওই দরজা দুটো সজোরে ধাক্কা যখনই দিয়েছেন, তখনই ওই উনার লাইফে প্রথম ওই জিনিসটার মুখোমুখি উনি হয়েছেন। তখনই মাথা ঘুরিয়ে ওই প্রাণীটি উনার দিকে তাকায়। তো উনি উনার বর্ণনায় যেভাবে বলেছিলেন ওনার ওই সময়, যে মানে ওই প্রাণীটির চোখ ছিল বড় টেনিস বলের মতো লাল টকটকে। ওনার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উনি তো খুবই ভয় পান, এবং ভয় পাওয়ার সাথে সাথে উনি ওনার রিভলভার দিয়ে ওকে একটা ফায়ার করেন। ফায়ার করার উনি দেখলেন ওই প্রাণীটি এত মোটা, মুহূর্তের মধ্যে জানালা দিয়ে বেরোয় চলে গেল, অদৃশ্য হয়ে গেল। তারপর উনি ওনার ফায়ারের সাথে ওনার স্ত্রী আসেন এবং ওনার আলো জ্বালিয়ে যেটা দেখতে পান আসলে খুবই একটা মর্মান্তিক দৃশ্য। ওনার মেয়ের পা থেকে কোমর পর্যন্ত অলরেডি ওই প্রাণীটি খেয়ে ফেলেছে। আচ্ছা। ওই দৃশ্যটি দেখে ওনার স্ত্রী তখনই ফিট হয়ে যান। পরবর্তীতে উনি মানসিকভাবে মানে অসুস্থ হয়ে পড়েন, মানে একটা পাগল বলতে যেটা বোঝায়, ওনার স্ত্রী পাগল হয়ে যান। তাকে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। পরে উনিও চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সরকার ওনাকে রেখে দিয়েছিলেন। উনি ওখানে কিছুদিন কাজ করেছিলেন। উনি একদিন হঠাৎ ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সকালে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে মানে ওখানে বেশ একটা পুরাতন অনেক বড় একটা কদম গাছ ছিল। আমরা তো জানি কদম গাছের ডালগুলো কিন্তু মাথার দিকে থাকে, নিচের দিকে ডাল আসলে থাকে না, এবং ডালগুলো কদম গাছের খুব নরম হয়। তো সবাই গিয়ে দেখলো একটা কদম গাছের ডালের সঙ্গে উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কদম গাছটি এত বড়,
এবং ওনার পুলিশ বাহিনীর সবাই জানতেন উনি গাছে উঠতে জানেন না, উনি কিভাবে এত বড় গাছে উঠলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, কোন লোক ওনাকে, উনি অনেক উচ্চ লম্বা ছিলেন, একটা মানুষকে এইভাবে ধরে কদম গাছে উঠানো সম্ভব নয়। উনি তাহলে কে তাকে উঠিয়েছে? এবং কদম গাছের ডালটা অনেক নরম, কিন্তু উনার এত বড় একটা দেহ ওখানে ঝুলছে, ডালটা ভেঙে পড়ছে না। যাই হোক, নিচ থেকে সবাই চিন্তা করলেন এবং একটা লোককে ওখানে লাশটা নামানোর জন্য উঠানো হলো। ওই লোকটি যখনই মানে ওই কদম গাছের ওই ডালের কাছে উঠে ওই ডালে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ডালটি ভেঙে ওই লাশ সহ নিচে পড়ে গেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে। এবং উনি তো ওখানে মারা যান। ওনাকে নীলফামারীতেই মানে খ্রিস্টান ধর্মে যেভাবে আছে ওনাকে ওখানে দাফন করা হয়। মজার বিষয় রাসেল ভাই, ওই যে ওনার গলায় যে দড়িটা ছিল, পুলিশ বাহিনী যারা ওখানে ছিল সবাই বলেছে এই দড়িটা ওনার, এই ধরনের দড়ি ওনারা আগে কখনো দেখেন নাই। এবং ওনার লাশ নামানোর পরে ওই দড়িটা যখন ওনারা থানায় রেখে দিয়েছিলেন, তার পরবর্তীতে গিয়ে ওই দড়িটা খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এই দড়িটা খুঁজে পাওয়া যায়নি। এই যে ঘটনাটি মানে ওনার সাথে ঘটে যাওয়া, আর ওই ধরনের মার্ডার পরবর্তীতে আর ওখানে হয়নি। এখানে আরেকটা ব্যাপার রাসেল ভাই, 3টা রাত্রে যখন মার্ডার হলো ওনার মেয়ে সহ, এই 3টা রাত্রি ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে 3টা মার্ডার হয়েছে, একদম তিনটাতেই পূর্ণিমারা ছিল। কিন্তু এই ধরনের অদ্ভুত রকমের মার্ডার ওনার মৃত্যুর পরে আর কখনো ওখানে হয়েছে বলে শোনা যায় নাই। রাসেল ভাই, এই ঘটনাটি যিনি আমাকে বলেছেন, আমি এই টাইপের একটা ইংলিশ মুভি দেখেছিলাম, আমি মনে করেছিলাম হয়তোবা এই টাইপের কিছু মানে কপি করে বলেছে কিনা, কিন্তু যিনি আমাকে বলেছেন উনি এতটাই মানে নিরক্ষর, উনি মনে হয় জীবনে কখনো টেলিভিশনই দেখেন নাই। মুভি দেখা তো অনেক দূরের কথা, উনি কোনো টেলিভিশনই দেখেন নাই। তখন আমার বিষয়টা মানে আমার কাছে গ্রহণযোগ্যতা পেল যে হ্যাঁ, এটা আসলে একটা ইউনিক ঘটনা। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট চমৎকার ঘটনা। কিন্তু এই যে প্রাণীটাকে দেখলেন, এই যে একটা অদ্ভুত টাইপের একটা অ্যানিমাল বলি বা যাই বলি না কেন, এইটা আসলে কি মানে কোন নাম আছে স্থানীয় ভাষায় এরকম কোনো কিছু? এরকম কিছু নাই, তবে আমি রাসেল ভাই এটা নিয়ে একটু অ্যানালাইসিস করেছিলাম। তো আমি শুনেছিলাম যে জিনের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে। কিছু প্রজাতি থাকে এদের আহার মানুষের মাংস, এরা বিভিন্ন মানে সেটা তো ডিফারেন্ট কিছু হলো, বাট এই প্রাণীটা তো আপনি জিন বলছেন এখানে, আমার কাছে ধারণা সেটাই আমি জানতে চাচ্ছিলাম, জিন তার মানে এবং আলাদা কিছু না। এবং সেটা হচ্ছে ওই প্রাণীটার, ওই ভয়ানক একটা প্রাণী আপনি বলতে যাচ্ছেন যে রূপ নিয়ে ওখানে এসেছে। হ্যাঁ, আমার ধারণা সেটাই, কারণ যেহেতু এটা একটা আনসলভড স্টোরি ছিল, তখন তো এত কিছু ছিলও না। ওনার ডায়েরিতে যতটুকু লেখা পাওয়া গিয়েছিল সেখান থেকে মানে জানা গিয়েছে। ওনার মৃত্যুর পরে ওনার ডায়েরিটা অ্যানালাইসিস করা হয়েছে। আর যেহেতু আমাকে যিনি বলেছেন তার দাদা পুলিশের চাকরি করতেন, তো ওনার দাদা আবার ওনাকে এই গল্পটা করেছিলেন আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনবো যেটা আপনার সাথে ঘটা। মায়ের হ্যাঁ, বেসিক্যালি আমার সাথে ঘটা। ওকে ওকে, তো দ্য থিং ইজ, আমার সাথে না, এখানে হলো গিয়ে আমার ব্যান্ডের অ্যাকচুয়ালি যারা যারা আছে সবার সাথে আর কি আমরা এক্সপিরিয়েন্স এখনো করি। আচ্ছা, এখনো কি হয় আসলে? আচ্ছা, এটা হলো গিয়ে যে ফার্স্ট অফ অল বলি মাহের, and thing is, hello রাসেল ভাই, হ্যালো তানজিম ভাই, হ্যালো মাসুম ভাই, and hello listeners. সেটা হলো গিয়ে যে ভাই, আমরা এটা এক্সপিরিয়েন্স করি যখন থেকে বেসিক্যালি আমাদের ভোকাল যে তার নাম, আমি একটু টুইক করে বলতেছি সবার নাম, তার নাম হলো গিয়ে অর্ক, আমাদের ভোকালের নাম। সো আমাদের ভোকালের বাসাটা যদি আমি ডিসক্রাইব করি, সেটা হলো গিয়ে যে অনেক পুরানো একটা বাসা। আমি প্লেসটাও একটু ঠিক করলাম, সেটা উত্তরায় বলতেছি। মানে সবকিছু কিন্তু রিয়েল না, মানে নাম বাসা সবকিছু তো ফেক, এটা হ্যাঁ বুঝেন, ঘটনাটা শুধুমাত্র ঘটনাটা সত্যি। সেটা হলো গিয়ে যে অর্কর বাসাটা অ্যাকচুয়ালি অনেক পুরানো একটা বাসা। ইটস লাইক আপনার 1973-74 এর দিকে ডেভেলপ করা। বাসার সামনে উঠোন আছে এন্ড এভরিথিং। আমরা যেখানটায় প্র্যাকটিস করি সেটা হলো গিয়ে উঠোনটার একটু সামনে একটা ছোট একটা পুরে ঘর বলবো না, মানে একটা ছোট একটা রুম আছে যেখানে অর্কর দাদা আগে থাকতো, এরপরে অর্কর ফুপি থাকতো। দেন ওখানে এখন আর কেউ থাকে না, কারণ দুজনই মারা গিয়েছেন। আমরা ওখানে প্র্যাকটিস করি। সো ঘটনাটা আসলে শুরু হয় আমরা যেদিন থেকে ডিসাইড করি যে আমরা ওইখানে প্র্যাকটিস করবো, নিজেদের প্র্যাকটিস প্যাড এন্ড এভরিথিং, আমরা ওখানে আমাদের ইকুইপমেন্ট নিয়ে আসি। ফার্স্টে একটু একটা জিনিস বলে নেই যে অর্কর দাদা অ্যাকচুয়ালি যতদূর আমি জানি, এবং আমি সেটা হলো গিয়ে যে অর্কর দাদা আগে জিন পালতেন, এবং সে পায়াস টাইপের লোক ছিলেন, পায়াসই ছিলেন, তার অলৌকিক ক্ষমতা টাইপের কিছু ছিল আর কি, এটা এলাকাবাসীর ধারণা, এবং ধার্মিক হিসেবে সবাই তাকে জানতেন।
এরপর যেটা হলো যে যখন অর্কর দাদা মারা যায় তখন ওই রুমটায় থাকতো হলো গিয়ে অর্কের ফুপি। তো ফুপি ছিলেন রাইটার। তো যেটা হয় যে ফুপি হঠাৎ করে 2 দিনের জন্য বাসা থেকে কাউকে না বলে, অর্করা জয়েন্ট ফ্যামিলি, ওই বাসায় সবাই থাকে, না বলে চলে যায়। তো ভাবে যে ওকে রাইটার মানুষ হয়তো বা কোথাও গেছে, খুঁজে বাট মনে করে যে ওকে এসে পড়বে, মানে উনি এই জিনিসগুলো আগেও করতো। বাট 2 দিন পরে যেটা হয় সেটা হলো গিয়ে যে 2 দিন পরে ফুপির লাশটা ওই রুমে পাওয়া যায় এবং এখনো পর্যন্ত আসলে জানা যায়নি যে উনি কিভাবে মারা গেছেন। আচ্ছা, ওকে। সো এটা হলো গিয়ে আর কি বেসিক একবারে আমাদের মানে ওই জায়গাটার বর্ণনা দিলাম। এরপর হলো গিয়ে যে যখন আমরা প্র্যাকটিস করি রাসেল ভাই, সেটা হলো গিয়ে যে আমরা পুরো সবকিছু গোছগাছ করে একটা প্র্যাকটিস প্যাড যেরকম হয় ওরকম ভাবে আমরা জিনিসগুলো সেট করি। ফার্স্ট অফ অল আমরা যেটা প্রেশার খেলাম, আমাদের এলাকাবাসী আমাদের বলতেছিল যে তোমরা যেহেতু এই রুমটা ইউজ করবা তোমরা একটু মিলাট টিলাট করে নিও আর কি, মানে ভালো না। তো আমরা তখন তোয়াক্কা করিনি আর কি, আমরা উড়িয়ে দিচ্ছি জিনিসটা। তো ফার্স্ট ইনসিডেন্ট যদি বলি যে সেটা হলো গিয়ে যে আমাদের প্র্যাকটিস প্যাডে পানি উঠে যেত, মানে আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট এটার জন্য নষ্ট হয়েছে। আমরা ফার্স্টে মনে করছি যে প্রবলি ড্রেনের লিকেজ ছিল এভরিথিং। আমরা আরো কাজ করছি, সিমেন্ট দিছি, বালু দিছি, আমরা আরেকটু উঁচু করছি প্র্যাকটিস প্যাডটা, বাট কোনো কাজ হয়নি। এখনো অ্যাকচুয়ালি আমরা জায়গাগুলো ড্যাম্প পাই। আচ্ছা, ঠিক আছে, এটা একটা। সেকেন্ড হলো গিয়ে যে আমরা যখন প্র্যাকটিস একদিন করতে গেছি রাসেল ভাই, এটা খুবই ইন্টারেস্টিং যে ওইখানে কিছু ড্রয়ার ছিল। আমরা ওই ড্রয়ারে যেটা হলো গিয়ে যে আমরা সাধারণত স্পিক্স এই জিনিসগুলো রাখতাম, আমাদের স্ট্রিংস। ওইখানে আমি একদিন পিক রাখি। সো পিক আমি যখন বাজাতে যাই, আমি আমার পিকটা যখন নিতে যাই তখন ওখানে অ্যাকচুয়ালি একটা কাগজ পাই। আচ্ছা, কাগজটা হলো গিয়ে খুব বিচ্ছিরি, মানে খুবই বিচ্ছিরি একটা আরবি হাতের লেখা। সো আমরা লাইক একজনের কোশ্চেন করতেছি এই জিনিসটা কে রাখছে এখানে, এবং মানে সবাই বলতেছে যে জানি না এই জিনিস কোথেকে আসছে। পরে যেটা হলো গিয়ে যে অর্ক ওর এলাকার একটা হুজুরকে দেখায় যে অ্যাকচুয়ালি এখানে কি লেখা, সিন্স আমরা আরবি পড়তে পারি না বা মিনিং জানি না কি মানে কি লেখা অ্যাকচুয়ালি এখানে। হুজুর যেটা বললো যে জিন মানুষকে যদি ধরে তাহলে গোসল করানোর নিয়মটা, ওই জিনিসটা ওইখানে লেখা। And we don't have any idea মানে কে পাঠালো বা কেন আসলো এখানে বা পয়েন্টটা কি। আর রাসেল ভাই, আমরা যখন ওই রুমে অ্যাকচুয়ালি ঢুকি, আমরা যতই এনার্জি নিয়ে ঢুকি না কেন যে আজকে বাজাবো, মানে উইল প্লে মিউজিক লাইক ক্রেজি, আমরা কেউ বাজাতে পারি না, আমরা খুবই ডিমোরালাইজড হয়ে যাই ওখানে ঢুকি। গন্ডগোল কি হতো তখন নিজেদের মধ্যে? রাসেল ভাই, অ্যাকচুয়ালি আমাদের ওখানে যখন আমরা প্র্যাকটিস করা শুরু করি, আমাদের ব্যান্ডের অ্যাকচুয়ালি অনেক কিছু ভাঙা শুরু করে এখান থেকে। এবং মানে আপনার কখনো মনে হয়েছে যে এটার পেছনেও কারণ আসলে ওইটাই? আই গেস রাসেল ভাই, কারণ জিনিসটা হলো গিয়ে যে হয়তোবা 1-2 বার জিনিসটা হলে দেখা যেত যে আমরা যখন ফ্রেন্ড বারবার লাইক আমরা অনেক ক্লোজ ফ্রেন্ডরা মিলে ব্যান্ডটা করছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো দেখা যায় যে সবার সাথে সবার একটা প্রবলেম হইতেছে। ক্লোজ ফ্রেন্ড হলে তো প্রবলেম হওয়ার কথা না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু জিনিসটা কি আপনি একাই ফিল করতেন না অন্যরাও ফিল করতো? সবাই ফিল করতো, এবং সবার চেয়ে স্ট্রংলি যে ফিল করতো ওটা হলো গিয়ে অর্ক। আচ্ছা, ও এখনো, আমি খুবই রিসেন্ট একটা ইনসিডেন্ট বলি যে আমি অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সাথে মিট করার জন্য আমি দেশের বাইরে যেতে চাচ্ছিলাম। সো আমি যেদিন ভিসা অ্যাপ্লাই করবো আমি ওই দিন অর্কর বাসায় ছিলাম। এন্ড অর্ক আমার বলতেছিল আমি ওই বাসাটাতেই, এবং আমরা বারান্দায় দাঁড়ায় আছি, আমরা গিটার টিটার বাজাচ্ছি, মজা করতেছি। তো অর্ক আমার বলতেছে যে তোর ভিসাটা না হবে না। আমি বললাম যে কেন? তো আমি হাসতেছি, বলতে তোর ভিসা হবে না, তুই যাইতে পারবি না, তুই আমাদের সাথেই সারা জীবন বাজাবি। তো আমি হাসতেছি। আমি বললাম যে ঠিক আছে, যাই হোক আমি যাই, আমি আমার ভিসা অ্যাপ্লাই করতে হবে, আমি সময় চলে যাচ্ছে। বিশ্বাস করবেন না রাসেল ভাই, 5 মিনিট পর আমার চিন্তাই হয়, আমার ওখানে পাসপোর্ট অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস সব ছিল, আমার সবকিছু চলে যায়। পরে আমি অর্ককে ফোন দিই, অর্ক আসে, তখন বলো যে দোস্ত আমি বুঝতেছিলাম আমার এরকম একটা ফিল হইতেছিল। আপনি ফিল করেছেন? ফিল করছি। And I don't know, মানে and plenty of stories আছে এরকম ধরনের ছোট ছোট, মানে কার সাথে কেন হচ্ছে, মানে আমরা এখনো কোনো এক্সপ্লেনেশন পাইনি। আমরা বলবো না যে আমরা কিছু দেখি বা, বাট একটা জিনিস আমরা ফিল করি।
তো আমরা চলে যাব এখন আমাদের আরো একজন অতিথি আছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার, আমি ওসমান, আমি এসেছি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আজ থেকে 5-6 বছর আগে। এটা আমার এক কলিগের ফ্রেন্ডের সাথে। 5-6 বছর আগে আমার কলিগের ফ্রেন্ডের একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি একটি টেকনিক্যাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে উনি ডিপ্লোমা করছিলেন। আচ্ছা। তো তখন পরিচয় হওয়ার পরে মেয়েটাকে তার পছন্দ করা শুরু হয়। তো প্রথমত মেয়েটি তাকে মানে তার যে প্রপোজালটা রিজেক্ট করে ফেলে। তো আমার কলিগ পরবর্তীতে মেয়েটাকে অনেকভাবে বুঝিয়ে বললেন যে ছেলেটা অনেক ভালো এবং তুমি চাইলে তার সাথে সম্পর্ক করতে পারো, এবং তার পরবর্তীতে তাদের রিলেশন বিল্ড আপ হয় এবং ফাইনালি দে গট ম্যারিড, তারা বিয়ে করে। কিন্তু সমস্যা যে এখানে দাঁড়ায়, মেয়েটির বাবা মা বিয়েটাকে আসলে মেনে নিতে পারেনি, কিন্তু ছেলেটির বাবা মা বিয়েটাকে নর্মালি মেনে নেয় এবং তারা বিয়ের কিছুদিন পরেই তাদের গ্রামের বাড়িতে শিফট হয়ে যায়। তো শিফট হয়ে যাওয়ার পরে শুরুতের দিকে বা মেয়েটার কোনো ধরনের কোনো অ্যাটিটিউডের বা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কিন্তু 4-5 মাস পরে মেয়েটি তার বাড়িতে মানে তার প্যারেন্টসের সাথে দেখা করার জন্য তার খুব এক্সাইটেড হয়ে যায়, সে খুব দেখা করতে চায়। কিন্তু তখন ছেলেটি বলে যে আসলে এই মুহূর্তে আসলে দেখা করাটা সম্ভব না, কারণ যেহেতু তারা এখনো বিয়েটা মেনে নেয়নি। তো যাই হোক, তো বলে যে না, এখন দেখা করা যাবে না। তো এখানে কনভারসেশন শেষ হয়ে যায়। কিন্তু কোন একদিন তারা তাদের ফ্যামিলির সবাই একটু ওয়েডিং প্রোগ্রামে যায়, কিন্তু মেয়েটি তখন বাসায় একাই থাকে, সে ওয়েডিং এ যায় না। তো তারা সেই প্রোগ্রাম থেকে বাড়িতে যখন ফিরে, তখন তারা দেখছে যে মানে অনেকক্ষণ ধরে গেট নক করছে, মানে একটা গ্রামের বাড়িতে। তো বাড়িটা একটা আসলে বেসিক্যালি একটা টিন শেডের একটা পাশে দেওয়ার উপরে টিনের একটা বাড়ি। তো তারা অনেকক্ষণ ধরে নক করছিলেন, কিন্তু গেটটা মেয়েটা খুলে না। তো গেটটা ছিল আসলে একটা স্টিলের একটা গেট। তো অনেকক্ষণ চেষ্টা করার পর খুলছে না। তার পিছন দিয়ে তার চেক করার চেষ্টা করলো যে আসলে কি হচ্ছে ভিতরে, আসলে মেয়েটি আসলে আদৌ আছে কিনা বা কি কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো তখন ওই ছেলেটি দেখলো যে মেয়েটি she was hanging in the ceiling fan, সে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এবং তারা খুব কষ্ট করে পরবর্তীতে তারা গেটটা খুললো, এবং খোলার পরে মেয়েটি অলরেডি she was totally senseless, সে টোটালি তার কোনো সেন্স ছিল না। এবং তার সাথে সাথে তারা লোকাল একটি হসপিটালাইজ করলেন, কিন্তু হসপিটাল থেকে বলা হলো যে আপনারা শহরের বড় কোনো হসপিটালে নিয়ে যান। বেসিক্যালি এখানে আসলে এটা কোনো ট্রিটমেন্ট নাই। বেসিক্যালি যেহেতু ঘাড়ের পিছনের যে অংশটা অনেকটা অংশই হয়তো বা ক্ষত হয়ে গেছে, যেটা ডিফেক্টেড হয়ে গেছে, এখন এটা কোনো ট্রিটমেন্ট হবে না, অ্যাটলিস্ট এখানে তারা করতে পারবে না। তো পরবর্তীতে তারা বড় হসপিটাল নিয়ে যায় এবং সেখানে মোটামুটি অ্যারাউন্ড 24 আওয়ার্সের মতো মেয়েটিকে ওখানে মানে চেষ্টা করা হয়, তাকে কৃত্রিম ভাবে ওখানে রাখা হয়। একদিন পরে দেন মেয়েটি মারা যায়, এবং মেয়েটি মারা যাওয়ার পরে ছেলেটিটা টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং 4 to 5 days he didn't take any single food, মানে সে কোনো কিছু খায় না, তার খুবই খারাপ অবস্থা। তো তার কয়েকদিন পরে আমার কলিগ তার সাথে এক রাত্রেবেলা তার বাসায় গিয়ে থাকতে যায়, এবং এক রাত্রেবেলা তারা দেখছে যে হঠাৎ করে খুব নূপুরের আওয়াজ, কারণ বেসিক্যালি মেয়েটি সে নূপুর পরে বাড়িতে ঘোরাফেরা করত, এবং তার রুমের পাশ থেকে খুব ক্লোজলি আসলে সাউন্ডটা আসছিল। এবং এটা দেখে আসলে আমার কলিগ এবং তার ফ্রেন্ড দুজনে খুব ভয় পেয়ে যায়, এবং সাথে সাথে তার প্যারেন্টসকে ডাকে যে বাবা এরকম আমি দেখছি শুনছি। তো তারাও জিনিসটা দেখতে মানে শুনছে যে আসলে খুব এত নূপুরের আওয়াজ এত রাত্রবেলা, তখন 11টা-12টার সময় আসলে নূপুরের আওয়াজ শোনাটা আসলে ইটস ভেরি খুবই একটা বিস্ময়কর একটা ব্যাপার। তো যাই হোক, তো পরবর্তীতে আমার কলিগ সে খুবই সাহসী একটা লোক ছিল আর কি, ভেরি মানে ব্রেভ আর কি। তো সে দরজা খুলে আসলে দেখতে চায় যে আসলে কি হচ্ছে, আসলে বাইরে কিছু আছে নাকি। তো দরজা যখন খুলে উনি দেখলেন যে হঠাৎ করে কোনো একটা জিনিস একটা স্পিডি ভাবে একটা ফোর্স তার চোখের সামনে দিয়ে দ্রুত চলে গেল। এবং এটা দেখে সে আরো মানে এক্সাইটেড হয়ে গেল যে আসলে ভিতরে কি হচ্ছে, আমি একটু সামনে এগিয়ে দেখি ভালো হবে। হ্যাঁ রাইট। তো তারপর তার ওই ছেলের যে তার ফ্রেন্ডের বাবা মা বললো যে না তুমি ওখানে আর যেও না, বিকজ এখন অনেক কিছু হতে পারে, সো রাত্রেবেলা এরকম একটা টাইমে হয়তো বা একটা বাজে একটা ফোর্স হতে পারে, সো ডোন্ট নিড টু গো ওভার দেয়ার। তো ওই রিকোয়েস্টের কারণে সে আর ওখানে যায় না। তো তার কিছুদিন পরে আবার ওই ছেলেটা প্রায় দেখে যে সে শুয়ে আছে,
তার পাশে মেয়েটি মানে দিনের বেলা বা যে কোনো টাইমে দেখছে যে মেয়েটি তার পাশে শুয়ে হাসছে, একদম জলজ্যান্ত ভাবে দেখছে যে একইভাবে ওই মেয়েটা সেম অবস্থা জীবিত অবস্থা যেরকম ছিল সেরকম ভাবে হাসছে, এবং এটা প্রায় সে দেখছে। তো জিনিসটা আসলে ফার্স্টে সবাই ভাবলো যে এটা হতেই পারে, বা যেহেতু তার ওয়াইফের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আরো মজার বিষয় হচ্ছে এখানে কোনোভাবে এটা রিলেভেন্ট করা সম্ভব হচ্ছে না আমার কলিগের সাথে, বিকজ আমার কলিগ হচ্ছে জাস্ট তাদের সাথে ওই রিলেশনশিপ বিল্ড আপ করার যে ব্যাপারটা উনি করেছেন, যেহেতু মেয়েটার সাথে তার ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল না। আমার কলিগও সেম জিনিসটাই দেখছে, অ্যাজ এ সেম ইট ইজ লাইক তার ফ্রেন্ড যেভাবে দুজন যা দেখছেন একই রকম ভাবে দেখছে। তো তখন আমার কলিগ আরো ভয় পেয়ে যায়, আসলে আমার সাথে দুজন তো কোনোভাবেই হওয়া সম্ভব না। তো যাই হোক, কিছুদিন পরে মেয়েটি ওই ছেলেটি অন্য জায়গায় বিয়ে করে, এবং মোটামুটি আস্তে আস্তে কিছুটা সমস্যার সমাধান হয়, বাট স্টিল নাও মাই কলিগ কুড সিন লাইক মেয়েটা এখনো দেখে। আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন যে এটা কোনো প্রবলেম হয় তারপরে দেখার পরে না, এটা দেখার পরে আসলে বেসিক্যালি সে কোনো ধরনের আসলে তার সাথে কোনো ধরনের ক্ষতি বা কিছু করতে চায় না। মানে এটা হয়তো বা তাকে কোনো একটা মেসেজ দিতে চায় কিনা এটাও হতে পারে, বাট ইনফ্যাক্ট মানে তার কোনো ক্ষতি করানোর বিধায় আসলে জিনিসটা হি ইজ নট টেকিং ইট সিরিয়াসলি, রাইট। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যে মেয়েটি আসলে আগে থেকে তার সুইসাইড অ্যাটেম্পের একটা ব্যাপার অনেক আগে ছিল, টেন্ডেন্সি ছিল, যেটা আসলে মেয়েটি মারা যাওয়ার পরে তার বাবা মার থেকে শুনতে পায়। এরপরে আসলে ঘটনাটা এইভাবেই চলে। তো এই আর কি মোটামুটি রাসেল ভাই, এটাই আমার ঘটনা ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে আমাদের অতিথিও চলে এসেছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন মাইক্রোফোনে, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমার নাম প্রতীক, আমি এসেছি বাড্ডা লিংক রোড থেকে। ওকে, শুনি আপনার ঘটনা। জি রাসেল ভাই, তো রাসেল ভাই আমার সাথে যে ঘটনা ঘটে গেছে এটা বেশি দিন আগের না, মানে এই মাসের শুরুর দিকের ঘটনা। তো রাসেল ভাই, জেনারেলি যেটা হয়েছে, আমার আব্বু আম্মু ওনারা একটু কাজের জন্য ঢাকার বাইরে যায়। তো মোস্টলি ঢাকার বাইরে যাওয়ার সময় আমরা ফ্যামিলির 4 জনই যাই, নয়তো বড় ভাইয়া আমাদের বাসায় থাকে। জি। তো এবার আমার অ্যাডমিশনের জন্য আমাকে নিয়ে যাওয়া হয় না, তো আমি বাসায় থাকি ভাইয়া। তো আমি যেদিন বাসা থেকে আব্বু আম্মু যেদিন চলে যায়, সেদিন আমি রাত্রেবেলা আব্বু আম্মুর রুমে থাকি। তো সেই দিন আমার ওরকম কিছু হয় না রুমে, মানে 3:30 4টা পর্যন্ত আমি পড়ি, রুমে কোনো সমস্যা হয়নি, তো আমি ঘুমিয়ে পড়ি। তো ভাইয়া কাহিনীটা হয় এর পরের দিন। সেদিন ভাইয়া আমি রাত্রি 11টা 12টার সময় ঘুমিয়ে পড়ি। তো স্বাভাবিকভাবেই ঘুমাই, রাত্রি 2:30 কি 3টা বাজে, ঠিক সেই সময় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় ভাইয়া। আচ্ছা। তো আমি অনেক ঘামতে থাকি ভাইয়া। তারপর আমি ঘুম থেকে উঠে তারপর যখন দেখি আমি ঘামছি, তখন আমি মনে করলাম যে হয়তো কোনো দুঃস্বপ্ন কিছু দেখেছি, বা প্রচন্ড গরম যে কারণে ঘামছি। তো আমি উঠে লাইটের জ্বালায় আশেপাশে দেখি কিছু আছে নাকি, এরপরে লাইট নিয়ে আমি আবার শোয়ার চেষ্টা করি। তো আমি যখন ভাইয়া চোখ বন্ধ করে মানে শুয়ে থাকছি, আমার মনে হচ্ছে কেউ মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে আছে। তো ভাই আমি চোখ খুলে কিছুক্ষণ থাকি, মনে হয় যে আমার পিছে কেউ দাঁড়িয়ে আছে। তো আমি যে কাত হয়ে শুয়েছিলাম ভাইয়া, আমি সেই কাত ফিরে অন্য কাত হয়ে শুই। তো ভাইয়া মনে হয় যে আমার পিছে কেউ শুয়ে আছে। তারপর ভাই আমি আবার উঠে লাইট জ্বালাই আশেপাশে দেখি কেউ আসছে কিনা ঘরে, মানে ভাইয়া বা আঙ্কেল কেউ ঘরে এসেছে কিনা দেখতে, আমি ঘুমিয়েছি কিনা। আচ্ছা। তো ভাইয়া লাইট অফ করে আমি আবার ঘুমাতে যাই। এরপর ভাইয়া মানে একই জিনিস হতে থাকে, আমার মনে হয় যে কেউ আমার দিকে মাথা নিচু করে ভাইয়া তাকিয়ে আছে, বা আমার পিছে দাঁড়িয়ে আছে ভাইয়া। তো আমি এদিক ওদিক ফুরি ভাইয়া, আস্তে আস্তে আমার ভয় অনেক বাড়তে থাকে। তো ভাই আমার বিছানা ঝাড়ু, আমি বিছানা করার পর আমি বিছানা ঝাড়ুটা মানে বিছানার ভিতর মানে শুয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা। তো ওইটা ভাইয়া মানে সোজা করে রাখা ছিল না যে মানে ওটা পড়ে যাওয়ার কোনো, আর ফ্যানের স্পিড ওরকম ছিল না ভাইয়া যে পড়ে যাবে, বা হাত পা লেগেও পড়ে যায় না ভাই। হঠাৎ করে দেখলাম বিছানা ঝাড়ুটা মানে বিছানা থেকে শেষ করে পড়ে গেল নিচে। জি জি, একাই আপনার চোখের সামনে? আমার চোখের সামনে ভাইয়া। মানে আমার এটা দেখে এত ভয় লাগছে, আমি জাস্ট মানে গায়ে কাঁথা ছিল, কাঁথাটা উঠিয়ে আমি দৌড় দিয়ে এক ঘরে ভাইয়ার রুমে চলে গেছি। আচ্ছা। তো ভাইয়ার রুমে চলে গিয়ে সেদিন রাত্রে ভাইয়াকে মানে আমি ডাক্তার দিয়ে আমি ঘরে গিয়ে মানে লাইট অফ করে পরে মানে ভাইয়া এসে পরে আমরা ঘুমাইছি। তো পরের দিন রাত্রে যখন আমি ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া আজকে রাত্রে আমি আমাদের রুমে মানে আব্বু আম্মুর রুমে ঘুমাবো না, আমি এই রুমে ঘুমাই, তুমি আব্বু আম্মুর রুমে ঘুমাও। তারপর ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছিলাম কেন ঘুমাবো না। তো ভাইয়াকে খুলে সবকিছু বললাম। তো বলার পর ভাইয়া বলল যে ওনার সাথে ঠিক সেম কাহিনী হয়েছে ভাইয়া। আচ্ছা, আপনার ভাই এখানে আছেন, আপনার নামটা একটু প্লিজ বলে তারপরে আপনি আপনার বাকি ঘটনাটা বলবেন। আমি তাহমিদ, তো লিংক রোড থেকে এসেছি, তাহিদের বড় ভাই। তো
তো হ্যাঁ, আমাদের বাসায় সমস্যা যেটা হতো যে ওই রুমে আমি একা থাকতে আমিও ভয় পেতাম। এর আগে আমার সাথে এমন একটা ব্যাপার হয়েছিল যে আমি যখন রাত্রে ওই রুমে একা একা থাকি তখন দেখা যেত যে মনে হতো লাইটটা অফ করার পর রুমের ভিতর কেউ একজন আছে, বা মানে উপর হয়ে তাকিয়ে থাকলে একটা যেরকম ফিলিং হয় মানুষের, যে অন্য কেউ তাকিয়ে আছে বা দেখছে, এরকম একটা অনুভূতি হতো আর কি। তো আমি এই ভয়টা আগে পেতাম, সেই জন্য আর কি আমি একা একা ওই রুমে কখনোই থাকতাম না। তো এই কথাটা যখন ও বলে তখন আমি মানে লিটারেলি বড় ভাই সেই হিসেবে আর কি ওকে সাহস দেওয়ার জন্য ওকে বলছি যে না, এরকম কিছু নাই, আমিও তো রুমে ঘুমাই না, আমিও ভয় পাই। তো ও বলে কি আচ্ছা ঠিক আছে। তো পরে ওই দিন আমরা ঘুমিয়ে পড়ি ওই আব্বু আম্মুর রুমে তালা দিয়ে আর কি, সে রুমে আর থাকি না আমরা। তো পরের দিন যথারীতি আব্বু আম্মুর টাঙ্গাইল থেকে চলে আসে, ঢাকায় চলে আসে। তো আসার পর আমরা 4 জন একসাথে খাচ্ছি। তো খাওয়ার সময় আম্মুকেও ঘটনাটা বলতেছিল। আচ্ছা। তো আব্বু এখানে ছিল, আব্বু খাচ্ছে। তো ঘটনা যখন ও আম্মুকে বলতেছে তখন খেয়াল করলাম যে আব্বুর দিকে তাকিয়ে আছে। তো আব্বু তারপর ওর কথাটা শুনে, আব্বু ওর কথাটা শুনলো, আম্মু শুনলো। তো আম্মু বলে এসব কিছুই না, তুমি রাত্রে সুরেটের উপরে ঘুমাবো, তাহলে আর এরকম কিছু হবে না। তো আব্বু আবার তখন ডিরেক্ট বলে দিল যে আমরা যখন এরপর টাঙ্গাইল যাবো ওই রুমে কারোই থাকার দরকার নেই, ওই রুমটা তালা দিয়ে একা থাকবা। তো ভালো কথা। তো পরের দিন এটা আবার আমরা আবার আব্বুর সাথে ডিস্টেন্স থাকার কারণে আব্বুকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারিনি। তো পরের দিন আমি আম্মুকে জিজ্ঞেস করি যে আম্মু আসলে ব্যাপারটা কি। আম্মু বলে যে আব্বুর নাকি নিজেরও এরকম এক্সপিরিয়েন্স হয়, রাতে যখন একা ওই রুমে থাকে তখন আব্বু নাকি এরকম ফিল করে যে রুমে অন্য কেউ আছে বা আব্বুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, এরকম একটা মানে ফিলিং নাকি আব্বু নিজেও পায়। তো মোট কথা আরেকটা জিনিস বলতে হয় ভাইয়া, যে যখন মাঝে মাঝে আম্মু মানে ঢাকায় থাকতো না কোনো কাজে, আব্বু একা যখন থাকতো, আমরা খেয়াল করতাম যে আব্বু লাইট জ্বালিয়ে রাতে ঘুমাচ্ছে। আমরা কখনো এটা নিয়ে কোয়েশ্চেন করিনি, কারণ হয়তো আব্বু কাজ করতেছে বা কোনো একটা রিজনে রাত্রে লাইট জ্বালিয়ে রাখছে, তো এই জন্য জিজ্ঞেস করিনি কখনো। কিন্তু পরে আম্মুকে জিজ্ঞেস করার পর আম্মু কথাটা বলে যে আসলে আব্বু নিজে ভয় পায় বা আব্বু নিজে এই জিনিসগুলোতে একটু আনকমফোর্টেবল ফিল করে দেখে রাত্রে আব্বু নিজেও এরকম লাইট জ্বালিয়ে রাখতো। তো পরে আর কি ব্যাপারটা আমরা বুঝতে পারি। তো এখন এই ব্যাপারটা বুঝতে পারার পর আর কোনো কথা বাড়েনি। আর পরবর্তীতে এরপর আম্মু আব্বু টাঙ্গাইল রিসেন্টলি যায়নি, আর কোনো ইনসিডেন্ট হয়ও নেই। আচ্ছা, আপনাদের এই বাসাটা তো নিজের বাসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিজের বাসা। এখন এই বাসাটায় এরকম ঘটনা ঘটছে, এটা কেন ঘটছে? এটা আসলে কোনো মানে এক্সপ্লেনেশন আমাদের কারো কাছেই না। আব্বুকে আম্মুকে যেভাবে জিজ্ঞেস করেছিলাম তারা কিছুই বলে নাই। তো এতটুকু বলতে পারি যে আব্বু আম্মু যে রুমে থাকে এই রুমে আমার দাদি মারা যায়। আচ্ছা। তো আমার দাদি মারা যায় এই রুমেই মারা গিয়েছিল, ঠিক রাত্রি 3:30-4টার দিকে। এরকম একটা টাইমে ক্যান্সারে মারা গিয়েছিল। তো আমাদের একটা টাইমে আমার আব্বু অনেক সিক হয়ে গিয়েছিল, আব্বুর অনেক বড় একটা ব্যাকবোনের অপারেশন হয়। তো তার আগে আব্বু যখন সিক হয়ে যায় তখন দেখা যায় যে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন মোটামুটি অনেকেই সাজেস্ট করে যে এটা কি কোনো কুফুরি কালাম কিনা বা কেউ করছে কিনা, ডাক্তারি দেখানোর পাশাপাশি এরকম অনেকেই সাজেশন দেয়। তো ওরকম একজন হুজুর দেখানো হয়েছিল। তো আমাদের বাসায় একটা নিম গাছ আছে, আপনাকে বলতে ভুলে গেছি। তো তখন যখন এইভাবে কনসাল্ট করে একজন হুজুরের সাথে, উনি আমাদের বাসায় আসেন। আসার পর তারপর এইসব জিনিস যা সব প্রসিডিওর থাকে এগুলো করেন। করার পর আমাদের নিম গাছে একটা তাবিজ পাওয়া যায়, আরেকটা তাবিজ পাওয়া যায়। আমাদের আব্বু আম্মু আরেকটা রুমে থাকতেন, তখন দাদি মারা যাওয়ার পর রুম শিফট করেন তারা। আগে যে রুমটা থাকতেন সেই রুমে একটা শোকেস ছিল। সেই শোকেসের ঠিক নিচু একটা জায়গা যেখানে আর কি মানে শোকেসটা রাখা হয়, মানে নিচু জায়গায় যেখানে হাত দেওয়া পসিবল না, নর্মালি শোকেসে যদি উল্টানো না হয়। এটার নিচে একটা তাবিজ পাওয়া যায়, ওটা পরে শোকেসটা উঠানো হয়, উঠানোর পর নিচে থেকে তাবিজটা বের হয়। তো এরকম 2টা তাবিজ পাওয়া যায়। এই মানে শোকেস আপনারা নড়াননি? না, এটা অ্যাকচুয়ালি আব্বুরা বিয়ের পর ওই রুমেই ছিল, ওটা ওই প্লেসেই ছিল মোটামুটি 10-15 বছর। ওখানে হাত দেওয়া বা অ্যাকচুয়ালি ওটা নিচের জায়গা, তো ওখানে ঝাড়ু দেওয়ারও কোনো উপায় নেই, ওইটার উপরেই তো রাখা হয় নরমালি। তো সেই জন্য আর কি মানে ব্যাপারটা এরকম যে আপনাদের এর পরে বা এই কারণের প্রেক্ষিতে হোক বা যে কোনো কারণেই হোক ওই ঘরে শুলে সবারই কিছু একটা মনে হয়। কি মনে হয় বলেন তো, কি মনে হয়? আর একবার যদি সবাইকে বলি, মানে আপনারা জাস্ট একটু উপলব্ধি করুন যে এই ঘটনাগুলো যে আজকে আপনার রুমে আপনার সাথে ঘটে, কি কি হয়? ধরেন যে কেউ শুয়ে আছেন, আপনার বাবারটা। হ্যাঁ, আমার আব্বু যখন ওই ঘরে শুয়ে থাকে একা, তো গায়ে কাঁথা দিয়ে শুয়ে থাকলে যদি ভালো করে শুনুন, হাত বুলিয়ে দেয়, কেউ যেন হাত বুলিয়ে দেওয়ার সময় যে ফিলিংটা হয়, হালকা একটা ফিলিং। আর যদি মনে হয় কেউ মানে উপর থেকে দেখছে এবং হাত বুলিয়ে দিচ্ছে, আপনি যখন ফিল করতে পারবেন জিনিসটা, এই ফিলিংটা যখন হয় এরকম একটা ফিলিং আর কি, মানে কেউ একজন আপনাকে দেখছে, আপনার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এবার বলুন যে আপনার ফিলিংটা কেমন ছিল? আর আমার ফিলিংটা একটু ডিফারেন্ট ছিল। আমি যখন ওই রুমে থাকতাম আমার মনে হতো যে রুমের ভিতরে আমি ছাড়া অন্য কেউ একজন আছে, এটা আমি অনুভব করতাম। এবং সেম আমার ছোট ভাই এই একই জিনিস অনুভব করে, বাট আমরা আমাদের গায়ে কোনো টাচ অনুভব করি
পান নাই। কোনো স্পর্শ পাইনি। আচ্ছা। বাট যে কাত হয়েই ঘুমাই, যেদিকেই তাকাই, আমাদের মনে হয় উল্টো পাশে কেউ না কেউ একজন আছে, বাট সামনাসামনি কিছু দেখতে পারি নাই। আমার সাথে কখনো যে ঝাড়ু পড়ে যাওয়া এই টাইপের কিছু হয়নি, যেটা ওর সাথে হয়েছে, যে কারণে অনেক বেশি ভয় পাইছিল, কিন্তু আমার সাথে এরকম কিছু হয়নি। আচ্ছা। বাট এছাড়া আরেকটা ছোট কাহিনী আমার বলেন প্লিজ। চাচার ব্যাপারে বলতে চাই। একদিন আমি আপনাকে মানে একটা কথা হয়তো অফ এয়ারে বলেছিলাম যে আমি রাতে গেম খেলি, অনলাইন গেমার হওয়ার কারণে সারা রাত গেম খেলতাম, বেশ রাত হতো ঘুমাতে, 4টা-5টা বেজে যেত। তো আমাদের মানে রাত্রে গেম খেলার কারণে মানে রাত্রেবেলা আমি যখন ওয়াশরুমে যেতাম বা টয়লেটে যেতাম, তো ওটা একটা করিডোরের মতো লম্বা একটা জায়গা, ঠিক একেবারে মাথায় ড্রয়িং রুমটা। তো আমরা করিডোরে ঠিক মাঝামাঝি জায়গায় ওয়াশরুম হওয়ার কারণে ওইটা দরজা যখন খুলতে হয় তখন আপনি ড্রয়িং রুমটা দেখতে পাবেন। আচ্ছা। তো ড্রয়িং রুমে যখন আমাদের করিডোরে আবার একটা লাইট আছে, তো ড্রয়িং রুমের লাইট অফ থাকলে, করিডোরের লাইট অফ থাকলে ড্রয়িং রুমের একটা মানে পোর্শন দেখা যায়। তো আমি একদিন ওয়াশরুমে ঢুকছি, মানে টয়লেটে যাব, ঢোকার সময় আমি হঠাৎ করে মানে আমার বাম পাশে ড্রয়িং রুমটা পড়বে, তো আমি তাকাই, ওদিকে তাকানোর পর দেখি কি ড্রয়িং রুমের যে সোফা, ওখানে আমার চাচা বসে আছে। আচ্ছা। তো আমি তখন আমার কাছে ব্যাপারটা একটু মানে ভয়ঙ্কর মনে হয় নাই, তখন ব্যাপারটা খুব সিম্পল মনে হয়েছিল যে এটা হতেই পারে, আমার চাচা মাঝে মাঝেই ঘুম আসে না বলে তার মানে বাচ্চাদের ঘুম পাড়িয়ে ওখানে গিয়ে বসে থাকে, অথবা আমি আসলে তখন গিয়ে যে জিজ্ঞেস করবো এটা আমার মাথায় ছিল না। আমি মানে বাথরুমে যাই, বের হই, লাইটটা অফ করে আমি এসে আমার রুমে শুয়ে পড়ি, সবকিছু নর্মালি হয়। তো পরের দিন আমি পানি খাচ্ছিলাম সকালে ঘুম থেকে, আমার চাচা তখন ওখানে আবার সাইড দাঁড়িয়ে পান খাচ্ছিল। তো কাকাকে বললাম, কাকা তুমি গতকালকে রাত্রে এত রাত্রেবেলায় বসেছিলে ড্রয়িং রুমে কি জন্য? তখন কাকা অবাক হয়ে আমাকে বলতেছে যে কই না তো, আমি তো ঘুমিয়ে গেছি সে কখন 1টা, 12:30-1টার দিকে, কি ব্যাপার তুই কাকে দেখছিস? আমি তো ওখানে, আমি বলছি না আমি মনে হয় তোমাকে দেখলাম, তুমি কি দুষ্টামি করতেছ? আমি ভাবছি কাকা হয়তো আমার সাথে একটু মজা করার জন্য এটা এভাবে বলতেছে। আচ্ছা। তো পরে আমার কাকা আবার কথাটা এভাবে না বলে কথাটা আবার মানে চেঞ্জ করে নিয়ে যায়, যাতে আমি ভয় না পাই হয়তো, বাট আমি বুঝতে পারি যে কাকা জিনিসটা ডিরেক্টলি আমাকে বলতে চাচ্ছে না। তো এইটাই, এতটুকুই। তো আমি পরে এই জিনিসটা এখন ঘাটাঘাটি করি নাই, কারণ মানে এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করার তো আসলে কিছু নেই, যেহেতু ভয়ঙ্কর কিছু দেখি নাই, মানে এইভাবে আসলে ফিল করি নাই। আর ওই ড্রয়িং রুমে আমার দাদি মারা যাওয়ার পর ওখানে দাদির খাটিয়া রাখা ছিল, তো ওই ঘরে আর কি এরকম মানে এই দুটো জায়গায় মোটামুটি এই দুটো জিনিস আমি আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স। আর এটা ছাড়া আরেকটা এক্সপিরিয়েন্স আছে, সেটা যদি হ্যাঁ বলেন, একদম শেষ করে ফেলি আমরা এটা। আচ্ছা আচ্ছা। তো সময়টা ছিল 2013 সাল, রোজার সময়, দিন ছিল শুক্রবার। সেদিন রাতে আমি ভূত এফএম শুনি। জি জি। সারা রাত গেম খেলার কারণে আমি যে কাজটা করতাম, যে গেম খেলে একেবারে সেহরি করে সকালবেলায় ফজরের নামাজটা পড়ে তারপর একেবারে ঘুমাতে যেতাম। তো দেখা যায় যেটা, যে রোজার মাঝামাঝি সময় 15-20 রোজার দিকের কাহিনী ছিল এটা, আমার এক্সাক্ট ডেট আর টাইমটা মনে নাই। তো এরকম ছিল, দেখে প্রথম রোজার সময় যে জিনিসটা হয় আর কি, মসজিদে অনেক বেশি লোক থাকে, তারপর অনেক মোটামুটি আমাদের যে মসজিদে আমি নামাজ পড়তাম সেটা 5 তলা হওয়ার কারণে 2-3 তলা পর্যন্ত মানুষজন ভরে যেত। তো মাঝামাঝি টাইমে হওয়ার কারণে সেই মসজিদে কম মানুষ হয় যখন, তখন নিচতলাটাই পুরোপুরি ফিল আপ হতো না। তো সেই দিন ভূত এফএমে আমি একটা কাহিনী শুনছিলাম জিনদের নিয়ে, যে জিনরা যদি আশপাশে আসে তাহলে একটা সুন্দর স্মেল পাওয়া যায়, বা কোনো একটা মানে আতরের গন্ধর মতো কিছু পাওয়া যায়, যেটা আমি কোনো ফিল করি নাই। তো আমি গেম খেলছিলাম আর শুনছিলাম। তো রাত্রে সেহরি করি, নর্মালি সেহরি করে আমি বের হই নামাজ পড়ার জন্য। তো আমি আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে কাছে, নাম অরুণ, তো ওকে আমি বলতাম আসতে আমার সাথে নামাজ পড়ার জন্য। কোনো এক কারণে সেদিন ও আসেনি নামাজ পড়তে, তো আমি একাই যাই। একটু অবাক হয়ে খেয়াল করি যে রাস্তাঘাটে তেমন একটা মানুষজন না, একেবারেই খালি, প্রায় খালি। তো মসজিদে আমি নর্মালি যাই। তো নর্মালি আমরা যখন মসজিদে ঢুকি তখন স্যান্ডেলটা হাতে নিয়ে ভিতরে একটা র্যাকে নিয়ে রাখি, তারপর নামাজ পড়তে বসি। তো আমি নিয়ে রাখলাম, রেখে নামাজ পড়ার জন্য বসছি, এখনো মানে ইমাম আসেন, ইমাম ঢুকবেন। তো ওই সময় আমি খেয়াল করলাম 6 ফিট 3 কি 4 ইঞ্চি এরকম হাইটের একটা লম্বা সাদা কালারের আলখালাবা, যে ইমাম সাহেবরা যেটা পরেন আর কি, এরকম একটা ড্রেস পরা একজন ঢুকলেন। এবং উনি যখন ঢুকলেন আমি ঠিক মানে একটা সুন্দর স্মেল পেলাম, মানে স্মেলটা অ্যাকচুয়ালি আতরের না, আবার মানে কোনো বডি ডিওডোরেন্ট বা মানে কোনো বডি স্প্রে সেন্টও না, খুব সুন্দর একটা স্মেল, যেটা আর কি খুব ভালো লাগে। তো উনি ঠিক আমার ডান পাশে এসে বসলেন নামাজ পড়ার সময়। তো ইমাম আসলেন, তো আমি যখন উনি আমার পাশে এসে বসেন, তো তখন আমার মাথায় চিন্তা হচ্ছিল যে জিন্না তো মসজিদে নামাজ পড়ে, ভূত এফএম আজকে শুনলাম যে এরকম সুন্দর স্মেল, তো আমার মনে হচ্ছিল যে এই মানুষটা তো জিন নাকি মানুষ সেটা তো আমি জানি না। তো এরকম একটা চিন্তা মাথায় ছিল। তো তখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পর সেই লোক আমার সাথে নামাজ পড়ে। তো আমরা নামাজ শেষ করে বের হই। তো বের হওয়ার পর আমরা যেটা করি, যে হাতে স্যান্ডেলটা নিয়ে মসজিদের যে সিঁড়ির লাস্ট
স্টেপটা, সেখানে স্যান্ডেলটা রাখি, রাখার পর তারপর স্যান্ডেলটা আমরা পরি। তো আমি সেখানে স্যান্ডেলটা রাখছি, মাটির দিকে তাকে একটু নিচু হয়ে স্যান্ডেলটা রাখছি। যখনই আমি উঠে দাঁড়াইছি দেখি ঠিক আমার সামনে লোকটা দাঁড়ানো, সে হুজুর মতো লোকটা। ওনার লম্বা দাড়ি ছিল আর চেহারা বেশ ভালো ফর্সা ছিল। আমরা যেটাকে আর কি মানে অনেকটা বুকি শিশেতে জানি যে নুরানি চেহারা বলি যেটাকে আর কি, এরকম টাইপের ছিল। তো আমার এরকম ধারণা হওয়াটা স্বাভাবিক ছিল। তো সব থেকে অবাক করা কাহিনীটা এখানেই হয় ভাইয়া, যে যখনই আমি ওনার দিকে তাকাই উনি আমার দিকে একটা মুচকি হাসি দেন। মুচকি হাসি দিয়ে আমাকে বলেন যে নামাজ পড়ার সময় এসব কি উল্টাপাল্টা ভাবেন। সুন্দর মতো এটা বলে উনি জাস্ট ঘুরে হাঁটলেন, মানে হেঁটে চলে যাচ্ছেন। আমি জাস্ট ওই টাইমটাতে যখন এটা দেখলাম, মানে আমার ফিলিংটা জানি কেমন ছিল, যে মানে আমি বুঝতেছিলাম না যে এটা আমার সাথে কি হলো। আমার খুবই নরমাল একটা ঘটনা, কিন্তু খুবই মানে কিন্তু খুব অবাক লাগতেছিল যে আমি তো এটা কাউকে বলি না, সে কারোর সাথে কথা বলিনি, কিচ্ছু বলিনি। উনি আমার সাথে নামাজ পড়লো, বের হয়ে চলে যাচ্ছে। আর সত্যি কথা জানি না যে অনেকের সাথে প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয় যে তারা বলে যে কেন গিয়ে ধরলেন না, কেন গিয়ে এরকম কথা বললেন না। বাট সত্যি কথা ভাইয়া যে ওইরকম একটা সিচুয়েশনে যখন কেউ পড়ে, হ্যাঁ ওই টাইমটা আপনার চিন্তা করতে কিছুক্ষণ টাইম লাগে, ওই মোমেন্টটা চলে যায় এর ভিতরেই। তো এটাই ছিল আর কি। সেদিন আমি নর্মালি আসি বাসায় এসে কাউকে কিছু না বলে আমি চুপচাপ ঘুমিয়ে যাই। আমি ভাবছিলাম যে এই ব্যাপারটা যদি এখন কাউকে বলি রোজার সময়, এই জিনিসটা অনেকেই বিলিভ করবে না, অথবা হতে পারে যে আমাকে বলতে আপনি খারাপ কিছু দেখেননি, আপনি হয়তো ভালো কিছু দেখেছিলেন। ওকে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে সরাসরি ঘটনায় চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আসবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম সাদত আহমেদ বিতান। জি, আমি যে ঘটনাটি আজকে আপনার বলবো সেটি হচ্ছে অনেক পুরনো, আগে 1970 সালের ঘটনা। জি, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলা পাংশা থানা সাউরাইল গ্রাম, খুব অজপাড়াগা। এখনো সেখানে কারেন্ট বিদ্যুৎ পৌঁছায় নেই এমন জায়গা। যাই হোক, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তা একদিন হঠাৎ শুনতে পেলাম যে আমাদের, আরেকটু বললে নেওয়া ভালো, যে আমাদের নদী স্কুল থেকে আধা কিলোমিটার দূরে হবে একটা নদী। নদীর ধারে খুব নির্জন একটা জায়গা, বাড়ি ঘর শূন্য, নাই বললেই চলে। হ্যাঁ, একটা কালী ঘর আছে, বট গাছ আছে, বট গাছের নিচে একটা কালী মন্দির আছে। তো মন্দিরটা যেহেতু মনে হয় খুব পূজা টুজা খুব একটা করা হয় না, অবহেলিত, ময়লা টয়লা ধরে অপরিষ্কার একটা পরিবেশ। তা নদীর ওই পারে আছে আর একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, সেখানে মাঝিদের বাস, ছোট পেশাজীবী যারা থাকে তাদের বাস, ওখানে হিন্দু। তা হাওয়ার আমি তখন একদিন জানতে পারলাম যে, শুনলাম যে একজন এসে বলল যে ওই একটা মহিলা আসছে, খুব নোংরাইটে ধরনের বিদঘুটে চেহারার একটা মহিলা ওই কালী মন্দিরের পাশে বসছে, কিন্তু সে কারোর সঙ্গে কথাও বলে না, কারোর দিকে তাকায়ও না। সে শুধু সারা দিন খায়, একভাবে খায় যাচ্ছে নোংরা জিনিস। যেমন মনে করেন যে শামুক ভেঙে খাচ্ছে, ঝিনুক ভেঙে খাচ্ছে, মুরগির পচা নাড়ি বুড়ি খাচ্ছে, ইঁদুর খাচ্ছে। কিন্তু এইগুলো যে কে দেয়, কে রাত্রে এইগুলো যোগান দিয়ে যায়, এইগুলো কেউ জানে না। তা মনে হয় যে ওর পিছনে বিহাইন্ডে কেউ কাজ করছে, একটা শক্তি বোঝা যায় আর কি। এটা আমি শুনলাম। শোনার পরে আমার বেশ কৌতূহল হলো যে আমরা দেখতে যাব। তা আমাদের সাথের কয়েকটা মেয়ে, কয়েকটা ছেলে, আমরা মিলে, আমার এক চাচা ছিলেন আহমেদ আলী নাম তার, সে আমাদের একটু সিনিয়র ছিলেন, সে একটু গুয়ার টাইপের মানুষ ছিলেন উনি। তা গেলাম আমরা, যাওয়ার পরে কাছে যাওয়া যাচ্ছে না, ওইটা ভীষণ ভীষণ দুর্গন্ধ চারপাশে দিয়ে, নাকে কাপড় দিয়ে সবাই দূরিতে দেখে। তা আমার চাচা একটু ইয়ে করে যায়, ওই ছোটাটা ইটের টুকরা নিয়ে গায়ে মারছে, তাতে বোঝা গেল যে সে একটু ব্যথা পাইছে। আচ্ছা, হ্যাঁ। তা আমরা সবাই, আমার মায়া লাগলো এটা গায়ে মারা দেখে মহিলাটার। তারপরে খাচ্ছে হাবি জাবি এইগুলো, এর কেউ খাবার দেয় না কেন, এত মানুষ এর খাবার দেয় না কেন? এই খাবারগুলো কোথায় পাচ্ছে সেটা আপনারা জানেন? খাবারগুলো কোথার থেকে আসছে, কে দিয়ে যায়, এগুলো রাতের অন্ধকারে কেউ বলতে পারে না, সে তো ওখানেই থাকে। কিন্তু এই খাবারগুলো কোথায় আসে, এটা হচ্ছে একটা ভাবার বিষয় ছিল। তা যাই হোক, চিন্তা করে আমি চলে আসলাম। আসার পরে সবাই চলে আসলাম। একদিন চিন্তা করলাম, 2 দিন বাদে পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি যাব, এরপরে আবার বন্ধু টন্ধু নিয়ে, সব মেয়েগুলো আছে বান্ধবী, এদের নিয়ে আবার যাব। আমি কলা টোলা কিছু কিনে নিয়ে, রুটি টুটি ভালো খাবার টাবার নিয়ে আমি যাব।
গেলাম, নিয়ে গেলাম কলা, নিয়ে গেলাম রুটি, নিয়ে গেলাম ভালো খাবার, পাউরুটি ছিল। এই যে আপনি খাওয়াচ্ছিলেন, এটা কেন খাওয়াচ্ছিলেন? মানে আপনার খারাপ লাগছিল এই আমার জন্য? খারাপ লাগছিল যে জি। তখন তো একেবারে তরুণ বয়স, অল্প বয়স, কাঁচা মন, একটু খারাপ মায়া লাগছিল আমার কাছে। জি। তা আমি গেলাম, নিয়ে গেলাম। আমরা যাওয়ার পরে ওরা সবাই দূরে আছে, আমি নাকে কাপড় দিয়ে ওইগুলো ওর সামনে দিলাম ঢিল ছুঁড়ে। ও দেখি যে সে ওই ইয়েগুলো খাচ্ছে, ছোট ছোট শামুক, ইটের পর রাখে আর একটা ইট দিয়ে ভাঙে ওই শামুকটার ভিতরের অংশগুলো খাচ্ছে। তো নাকে কাপড় দিয়ে ওর সামনে ওইটা ফেললাম, ইটের উপর পড়লো। পড়ার পরে ওই কলা রুটি নিয়ে সে ফেলে দিল, চাইলে উপর দিয়ে, মাথার উপর দিয়ে, পিছনে। আচ্ছা। সে ওটা ইগনোর করলো, খাবে না সে। তা তখন আমার একটু মেজাজ খারাপ হইলো, তখন আমি একটু ধমকের সুরেই বললাম যে পিশাচিনে ডাকিনি, ভালো জিনিস খাবি না, পোষা ঢোসা জিনিস খাচ্ছিস, ফকিন্নি কোথাকার। হ্যাঁ, ভালো জিনিস মুখে স্বাদ লাগে না, এমন একটু গালের সুরে আমি বললাম। বলার পরে সে সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হলো কেউ তার চেহারা দেখে না, সবসময় মাথা নিচু করেই খায়। তখন সে একটু আমার দিক তাকালো, তাকানোর পরে আমি 2 হাত পিছিয়ে গেলাম তার চেহারাটা দিকে, লাভ দিয়ে তার চোখ দেখে, যে কোটরের ভিতর চোখ, হাতগুলো সেই লিকে হাত, নখড়লা হাত, নোংরা, আমার দিকে তো তাকাইলো। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে সে যে কথা বললো, মেয়ে মানুষ, কথাটা ছিল তার নজাল এবং পুরুষের কণ্ঠ। আচ্ছা। পুরুষের কণ্ঠ, কথাটা জাস্ট এরকম বললো, আমার এখনো মনে আছে, একটু হাসি দিয়ে, যে তোরটাও খাবো। হ্যাঁ, তখন আমি আরো ভয় পেয়ে গেলাম যে কি রে, মেয়ে লোকের গলা পুরুষ মানুষের মতো কেন, আবার নাকে। তা চিন্তা করে আমি পিছু আসলাম। তখন তো অত কম বয়স, অত তো আর ব্যাপারটা আমার উপরে খুব প্রভাব ফেলছিল। তা আমি ওইটা নিয়ে ভাবছিলাম। তারপরে রাত্রে আমি শুয়েছি, ওই দিন রাত্রে আমি শুয়েছি, এবং আমরা 2 ভাই, আমার ছোট এক ভাই ছিল কোচি নাম তার, আমরা 2 জন দাদির কাছে কোলের ভিতর শোয়ার জন্য আমরা একটু ঝগড়া করতাম, ডেলি এটা হইতো। তো দাদি ডেলি করতেন কি, মাঝে শুয়ে আমাদের সাইডে দিতেন। তো দাদি মাঝে শুয়ে আছে, আমি চিন্তা করতে করতে ওই ব্যাপার নিয়ে ভাবছিলাম। তখন একটু তন্দ্রা আসলো আমার, ঘুমও না আবার জাগাও না। তখন 12টা পার হয়ে গেছে রাত। বেশ হালকা আলো, জানলা খোলা, আপনার জানলাগুলো ছিল হালের, একরকম জাতীয় স্টিলের, ওইটা দিয়ে ইয়ে করা, ভাঙানো। বেশ ছোট ছোট ফাঁক, 4-5 ইঞ্চি 6 ইঞ্চি ফাঁক ছিল। এটা শুইছি, আর এমন ঠিক 12টার পরে ঘুমের ভাব আসছে। তখন দেখি যে আমার মুখের উপর দিয়ে পেটের উপর একটা হাত, আচ্ছা, আসে আমার। ওটা কিন্তু আমি দেখি নাই, কিসের জন্য মুখের উপর দিয়ে পেটের উপর আসলো, বোঝা গেল একটা পেটের উপর হাতটা সে দেবে। আর আমি আধো জাগো অবস্থায় আমি তাড়াতাড়ি তাকায় লাফ দিয়ে উঠছি। লাফ দিয়ে তাড়াতাড়ি দেখতে আমি দেখলাম যে একটা লিকে হাত আমার নাকের উপর দিয়ে চলে গেল, মাথার উপর দিয়ে জানলা দিয়ে বের করে নিল। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে আমি জানলা দিতে যাই, খালি শুধু দেখলাম একটা ছায়া মূর্তি, জাস্ট একটা অ্যাস্ট্রাল চোখ, সেই 2টো চোখ, কোটরের ভিতর 2টো লাল চোখ, একেবারে কোটরের ভিতর সেই রকম দাঁত। সেই পিছায় গেল, এটা সে পিছায় যাইতে আমি জানলাটা দিয়ে দিলাম, খট করে দিয়ে দাদির কাছে বললাম কাঁপতে, দাদি এই অবস্থা দেখেন। তখন দাদি বললেন যে না, ও কিছু না, দোয়া পরে আয়তাল কুটছে পরে শুয়ে পড়, আমি তোরে ঝেড়ে দিচ্ছি ফুট দিয়ে। তারপর শুয়ে থাকলাম। শুয়ে আমার আর ঘুম হইল না, সারা রাত আমি চিন্তা করতেছি, শয়তানের চিন্তা। তখন আমাদের ফ্যামিলিটা ছিল খুব নাম করা ডাক সাইটে ফ্যামিলি, মোটামুটি সবাই ভয় পাইতো গ্রামের। সেই হিসাবে আমার একটু মনোবল পাওয়ার ছিল, আমি একটু বেশ সাহসী ছিলাম। পরে আমি চিন্তা করে বের করছি যে আমি ওইটার এমন শিক্ষা দেব যে ওইটার অস্তিত্বই রাখবো না। একটা ফ্যান ছিল খেজুরের গাছ কাটা, ওইটা নিয়ে আমি রওনা দিলাম যে ঠিক দুপুর টাইমে যখন কেউ না থাকে তখন আমি ওই জায়গায় যাবো, একটা ঘাড়ের পর কোপ দেবো। আমার প্রয়োজনে আমি নানা বাড়ি চলে যায় পড়াশোনা করব, কিন্তু ওইটারে আমি দেখে নিব। হ্যাঁ,
তারপর যাওয়ার সময় গেছি, যাই দেখি যে কেউ কোনো কিচ্ছু নাই, কোনো সারা শব্দ না, একটা পাতা পড়ার পরিবেশও নাই। হ্যাঁ, একেবারে অপার্থিব একটা পরিবেশ হয়ে গেছে ওই জায়গা। তখন যাই দেখি যে স্যান্টা আবার নিয়ে গেছে কাপড়ের ভিতর, যাতে কেউ না দেখে। কেন দেখে? যদি ওইটা খুনটা কেউ যদি দেখে তাহলে প্রুফ হয়ে যাবে এই জিনিসটা, সেই জন্য খুব সামলিয়ে নিয়ে গেছে। যায় ও মা, দূরে যায় দেখি যে নাই, ওইটা নেই। কাছে যায় দেখলাম যে একটা কৌটা সিঁদুর, একটা খড়গ আর একটা ত্রিশূল, এই তিনটা পড়ে আছে ওই জায়গায়। তখন আমার মনে হলো যে এটার কি, এটার কারণটা কি। তখন আমি চিন্তা করে দেখলাম যে ওই পাড়ে যে হিন্দু যে একটা পাড়া ছিল, ওই যে ছোট পেশার যারা থাকতো, ওদের ভিতরে কোনো বৃদ্ধ ওই সাধন করতো, ওই ডাকিনে বিদ্যা চর প্র্যাকটিস করতো, এবং ওর দ্বারাই ওইটা পরিচালিত হচ্ছে। ওইটা যে ওর দ্বারা পরিচালিত হচ্ছে এর ভিতর কোনো সন্দেহ নাই। আমি চিন্তা করলাম, কিন্তু গ্রামের মানুষ অত কিছু জানে না, ওরা জানে পাগলি, ও খাচ্ছে পেট বাঁচানোর জন্য, এর বাইরে ওরা আর কিছু জানে না। আর তাছাড়া তখন মানুষজন অনেক কম ছিল, পাকিস্তান পিরিয়ড তো, স্বাধীনতার 1 বছর আগে। তা আমি তো বই টই পড়তাম মোটামুটি, মাসুদ রানা, কুয়াশা, সেই সময় বিভিন্ন ছিল। তখন আমার একটু চিন্তা আসছে যে আমার মনে হয় এটা কোন তান্ত্রিক দ্বারা পরিচালিত হচ্ছে, ওর সেই চালাচ্ছে, ওই উঠায় নিয়ে গেছে। আমাদের পরিবারের নজর পড়ছে, ওই মনে হয় ওই উপাড়েতে ওই উড়াইকে উঠায় নিয়ে গেছে। তো যাই হোক, আমি পেলাম না, আমি গেলাম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার চাচাটা যে ঢিল ছুটছিল, তার গা ব্যথা যে লাগছিল, এই চাচাটা আস্তে আস্তে অ্যাবনর্মাল হইতে শুরু করলো, অস্বাভাবিক তার চালচলন হয়ে গেল, কথাবার্তা। চাচার নাম ছিল আহম্মদ আলী, আমি বলে দিলাম না, উনি এখনো আছেন, উনি এখনো অ্যাবনর্মাল। তা সবাই দাদিরা বড় অবস্থা, তো দাদির নামে অনেক জমি ছিল, চাচারে দিয়ে দিয়েছেন সব দাদির লেখে, ছোট ছেলে আদর করে। কিন্তু ওই অবস্থা থেকে সবাই বিয়ে দেওয়া হলো। তারা বিয়ে করার কিছুদিন পরে বউটা সুইসাইড করলো, হ্যাঁ, বাই হ্যাঙ্গিং। সুইসাইড করার পরে সে আবার ওই রকম অ্যাবনর্মাল হয়ে গেল। জমিগুলো কেউ একটা কোলা দিলে, কেউ একটা বিড়ি দিলে পরে লিখে দিয়ে দেয়, তারা সই দিয়ে দেয়, এমন অবস্থা। এখন উনি অ্যাবনর্মাল অবস্থায় আছেন। তা আমার ঘটনা হচ্ছে এইটাই হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার স্টোরিটাই আমরা শুনে যাব। Hello listeners, this is Zahin Hassan Khan from Mahakali, and I'm here with my dad. So now, basically not wasting any more time, I'll be getting straight to the story. Okay. আচ্ছা ভাইয়া, তো স্টোরিটা অ্যাকচুয়ালি আমি আপনাকে যে প্রথমে যেটা বলেছি ভাইয়া, যে স্টোরিটা অ্যাকচুয়ালি একটা আমার লাইফে বা আমাদের সবার লাইফে একটা বড় প্রবলেম, which is very questionable and which has basically no explanation, at least to us. তো ভাইয়া, আমার ফার্স্ট স্টোরিটা সেটা হচ্ছে কি, যে ভাইয়া আমাদের বাসায় আমাদের সার্ভেন্টস কোয়ার্টার, অ্যাজ ইন আমাদের সার্ভেন্টস বাথরুম, তো ভাইয়া জায়গাটা খুবই ছোট। আচ্ছা। তো ওই ছোট জায়গায় সেদিন পার্টিকুলারলি আমার খালার 2 পিচ্চি এন্ড কি বলে, আমরা সবাই আমাদের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম ভাই। তো ওই সময় হঠাৎ করে ভাই কোথা থেকে আমি জানি না, আমার ওই কাজে মেয়ে হঠাৎ করে একটা তাবিজ নিয়ে আসতো। আচ্ছা। তো এখন তাবিজ দেখে ভাই আমরা সিরিয়াসলি একটু শকড হয়ে গেছি, যে হঠাৎ মানে ও বলতেছে যে বাথরুমের মাঝখানে সেই তাবিজটা পেয়েছে। আচ্ছা। যেই বাথরুমটা সে একটু আগে মুছে গিয়েছিল, পুরো বাথরুমটা। আচ্ছা। তো হঠাৎ করে সে মুছে এসে আসার পর সে এই তাবিজটা দেখতো। তো এখন মাই ড্যাড বিং আ কিউরিয়াস ফেলো, তো সে এই মানে তাবিজটার ভিতরে যে ওয়্যাক্সের ভিতরে যে মোমটা, তো ওইটার ভিতরে একটা পেজ আছে, মানে সবসময় সব তাবিজই থাকে। তো আব্বু ওইটা কি খুঁজে এখন মানে সে দেখবে যেটা কি আছে, ওটার ভিতরে কি লেখা, বাট হোয়াট কুড বি দেয়ার। এন্ড দেন ব্রো, আব্বু ওইটা বের করে এন্ড আমি অ্যাকচুয়ালি গেটিং গুজবাম্পস রাইট নাও সেইং দিস, দ্যাট ভাই ওখানে আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম এবং আমার খালার নাম খুব ভালোভাবে উল্লেখ করা ছিল। এন্ড ওটার পরে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলা ভাষায় লেখা, কালো কালিতে বাংলা ভাষায় লেখা। তো যখনই আমরা পড়তে যাচ্ছি জিনিসটা, দেখা গেছে যে না, ইটস নট বাংলা, এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো রাইটিং, এভরিথিং। পড়ার সময় ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ। সো এটা পরে যে আমাদের নামের পরে যে এতগুলো লেখা, মানে কিসে আল্লাহ জানে, তো ওইটা আমরা পড়তে পারছি না। সো ইট ওয়াজ ভেরি ভেরি স্ক্যারি টু আস।
তো আম্মু এটা মানে বেশি সময় নষ্ট না করে ভাই পরের দিনই এটা আম্মু একজন যে হুজুর একজন মানে আম্মুর মহিলা হুজুরের কাছে উনি যায় এই ধরনের বিষয়ের প্রবলেমসগুলো সলভ করার জন্য। তো আম্মু ওনার কাছে গেল, তো উনি এই জিনিসটা দেখে উনি বললো যে তোমার বাসায় আমাকে যেতে হবে as soon as possible। তো উনি পরের দিন আমাদের বাসায় আসলো, এসে উনি বললো যে ঠিক আছে তোমাদের বাসা যেহেতু আগে বন্ধ করা হয়নি, বলে রাখা ভালো যে ভাইয়া উই আর স্টেইং ইন দিস হাউস ফর লাইক অ্যাবাউট 4 to 5 years। 4-5 বছর ধরে আপনারা একটা বাসাতে আছেন। আর আমাদের বিল্ডিংটাতেও দেখা গেছে যে অনেক ধরনের প্রবলেম আছে, আমাদের ফ্ল্যাট ওনাররাও অনেক ধরনের প্রবলেম ফেস করছে, আমাদের গার্ডরাও ড্রাইভাররাও যারা থাকে আর কি রাতের দিকে তারাও অনেক ধরনের প্রবলেম তারা ফেস করছে। ওটা আমি আইল বি কামিং টু দ্যাট লেটার। সো যেটা বলছিলাম ভাইয়া, ওই মহিলা যে হুজুর উনি আসলো, এসে বললো যে তোমাদের ঘর যেহেতু বন্ধ করা হয়নি আগে, তোমাদের ঘরটাতে আসলে মিলাদও পড়ানো হয়নি, হুইচ ইজ ট্রু। সে বলছে যে হ্যাঁ আমি তোমাদের ঘরটা এখন বন্ধ করে দিয়ে যাবো, কিছু নিয়ম কানুন থাকবে সেটা তোমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা। তো ভাইয়া লাইক দ্যাট আমরা এরকম 1 month আমরা নর্মালি থাকলাম, কোনো প্রবলেম তেমন হয়নি। সো 1 month পর ভাইয়া উনি এসে বলে, মানে উনি এসে she said the most disturbing thing to me যে এটা কি, উনি কি বললো এটা। তো ভাই উনি বললো যে একটা তো নিয়ে গেছে। তো উনি ভাই আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে কি উনি বাসাটা যে বাঁধ দিয়েছিল, মানে বাসা বাঁধ মানে বাসাটাকে বন্ধ করে দিয়েছিলেন এবং এই যে তার কাটা 3 থেকে 4 ইঞ্চের ভাই 3 থেকে 4 ইঞ্চের মোটা তার কাটা আমাদের বাসার 4 গজাল বলে বোধহয় এটাকে। তো 4 কোণায় 4টা এরকম উনি গেঁথে দিয়েছিল গার্ড দিয়ে। তো উনি 1 মাস পর এসে উনি আমাদেরকে বলছে যে একটা নিয়ে গেছে। তার মানে এই জিনিসটা আমি এই জায়গাটা একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আমি অনেক স্টোরি শুনেছি, বাট এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই জন্য যে সেই হুজুর যখন ফেরত আসলেন 1 মাস পরে এবং তাকে ডাকতে হয়নি, তিনি নিজের উদ্যোগে এসেছেন এবং তিনি এসে দেখলেন যে 4টা গজাল যে তিনি পুঁতে গিয়েছিলেন তার মধ্যে থেকে একটা কেউ নিয়ে গেছে। আচ্ছা, কেউ নিয়ে গেছে বলতে উনি যেটা আমাদেরকে পরবর্তীকালে বললো সেটা হচ্ছে কি যেই জিনিসটা কি ওই তাবিজটা যে আমাদের ফ্যামিলিকে কোনো প্রবলেম করার চেষ্টা করছিল বা কোনো somehow wanted to hurt our family, so that thing is very very powerful। আর উনি যেই হুজুরটা ওনার ক্ষেত্রে এই পাওয়ারফুল জিনিসটাকে ডিফেন্ড করা পসিবল না। আচ্ছা, উনি যেটা বলেছে যে এটা আমার পক্ষে সম্ভব না, তোমাদেরকে আরেকজনের কাছে যেতে হবে যে একটু আমার থেকে এই কাজগুলো আরো ভালো মতো বুঝতে পারে আর এই জিনিসটা তোমাদেরকে হেল্প করতে পারে। সো this was one of my stories, and there was one more story that I went through. আচ্ছা, এই যে প্রবলেমগুলো আপনাদের বাসায় হয়, এই প্রবলেমগুলো কেন হয় আসলে? হ্যাঁ, প্রবলেমটা কেন হচ্ছে যে আমাদের যে এরিয়াতে থাকি ভাই, এরিয়াতে 5 থেকে 6টা বিল্ডিং। তো ওই বিল্ডিং এ যে ওর ল্যান্ড ওনাররা ওরা হচ্ছে কি 2 ভাই 1 বোন, ওই সবগুলো ল্যান্ড ওনার যারা। তো এখন ওই 2 ভাই 1 বোনের থেকে ভাই একজন সুইসাইড করেছিল ওই এরিয়াতে, ওই পার্টিকুলার এরিয়াতে। আচ্ছা, আর আমাদের ওই এরিয়া থেকে আমরা পরে যে কথাবার্তা বলে অনেক কিছু শুনতে পেরেছি, দ্যাট ইজ দ্যাট ওই সুইসাইডটার পর থেকে ওই পার্টিকুলার এরিয়াতে এই প্রবলেমস গুলো অনেক হচ্ছে, যে আমাদের বিল্ডিং এর প্রবলেমস বা আমাদের পাশের বিল্ডিং এর প্রবলেমস বা আমাদের ওখানে একটা ব্যারেন ল্যান্ড আছে ওইখানেও আমাদের দেখা গেছে অনেক ধরনের প্রবলেম চলছে। তো আমি একটা প্রবলেম বলি, সেটা হচ্ছে যে ভাই আমাদের গার্ডস রুমের ঠিক পাশে, তো মানে ওয়ালের মানে আমাদের বিল্ডিং এর পাশে ওই ব্যারেন ল্যান্ডটা আর কি। তো এখন গার্ড সে ওই দিন মোস্ট প্রবাবলি একাই ঘুমিয়েছিল। তো একা ঘুমানোর পর সে মানে সকাল মানে আমাদেরকে পরে বলছে যে এরকম রাতের বেলা ঘুমিয়ে আছে রাত 3টা বা 3:30টার দিকে, যেই সময় অ্যাকচুয়ালি এই ভূতের জিনিস সবগুলো সব হয়। তো ওই সময়টাতে ভাই উনি ঠিক ওয়ালের পাশ থেকে মানে বোঝা যাচ্ছে বিল্ডিং এর পাশে, বিল্ডিং এর বাইরের থেকে উনি কান্নার আওয়াজ পাচ্ছে, উনি মানে আমাকে বাঁচাও এরকম ভাবে, মানে অনেকে মানে কেউ মনে কাউকে মেরে ফেলতেছে এরকম ভাবে। তারপর দেখা গেছে অন্য কোনো দিন গান শুনতে পারতেছে, হিন্দি গান বা মানে রাত 3টার সময় ভাই ওই জায়গাটাতে কোথা থেকে এই ধরনের জিনিসপত্র আসে। হ্যাঁ, তো এই প্রবলেমস গুলো ওনারা ফেস করেছে। আর আমাদের ছাদে ভাইয়া কিছু প্রবলেমস হতো, ছাদে যে একটা প্রবলেম আমার বাবা মা, সেগুলো আমরা একটু পরে আসছি। আমি একটু চলে যাই আপনার বাবার কাছে, হ্যাঁ, এবং তার কাছে তারও স্টোরি আছে, সেই স্টোরিও আমরা একটু শুনতে চাই। আমরা চলে যাব, আমরা এখন একটু আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাই। আমার নাম জাকি হাসান খান। আচ্ছা, তো আমি এতক্ষণ শুনছিলাম যে আপনার ছেলে উনি বলছিলেন যে আপনাদের ওখানে যে ঘটনাগুলো হয়, এই বাসাটায় আপনি কি কোনো কিছু ফেস করেছেন কখনো, কোনোদিন দেখেছেন কোনো কিছু?
এই বাসাটাতে আমি যেটা আমার যে ফেসের আমি যে তেমন ওর মতো করে এতটা এক্সপেরিয়েন্স আমি করিনি, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ছাদের উপরে যে বিভিন্ন রকমের শব্দ, কেউ যেমন আমি খুব বেশি দিন আগে না, মাস 3 বা মাস 4 হবে, আমি আমার ওয়াইফ সহ ছাদে বসে আমরা উই হ্যাড বিন পাসিং আওয়ার টাইম দেয়ার, আমার মেয়েও ছিল সাথে। তো হঠাৎ করে আমরা 3 জনে ওই ছাদের মধ্যে মাদুর পেতে বসে ভালোই লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা ময় পরিবেশ ছিল। তো হঠাৎ করেই দেখা গেল যে মাটির হাড়ি ভাঙলে, জোরে আছড়ে ফেলে দিলে যেরকম একটা শব্দ হয়, এমন একটা শব্দ ছাদের যে জায়গাটাতে আছে, পানির যে রিজার্ভারটা আছে, ওই কর্নার থেকে, মানে পানির ট্যাঙ্ক কি যেটা বলা হয়, সেই কর্নার থেকে একটা শব্দ আসলো, যেটা অস্বাভাবিক, কারণ আমাদের বাসাটা হচ্ছে 7 তলা, হচ্ছে ছাদটা, এরকম একটা শব্দ হওয়ার কথা। আমার ওয়াইফ একটু ভয় পেল, আমিও শুনলাম। তো আমি ওদের সামনে আই জাস্ট কেপ্ট সাইলেন্ট বিকজ আই ডিডন্ট ওয়ান্ট দেম টু বি স্কেয়ার্ড। এরপর আবার কিছুক্ষণ পরেই আবার শব্দটা একটা হলো যে অনেক লাকড়ি একসাথে আছে, তো একটা ধাক্কা দিয়ে দিকে ফেলে দেয়, তাহলে ওখানে যেরকম শব্দ, এটা আমরা স্পষ্ট, আমি সহ আমার ওয়াইফ এবং আমার বাচ্চা মেয়ে ও শুনলো। শোনার পর আমরা ওই দ্যাট টাইম আমি নিজেও এত সিনিয়র হয়েও আমার মনে হয় যে না, আই শুডন্ট স্টে হিয়ার, বিকজ অনেক কাছ থেকে যেহেতু শুনেছি যে এই ঝামেলা আছে, আমি ভাবলাম যে এখান থেকে বেটার টু কুইট দিস প্লেস। তো তাড়াতাড়ি করে আমি আবার ওদেরকে নিয়ে মাদুর নিয়ে আই হ্যাড টু কাম ডাউনস্টেয়ার্স। আচ্ছা, আপনারা ওই যে বললেন যে আপনাদের বাসায়, আমি অফ এয়ারে শুনছিলাম যে কেউ না থাকলেও আপনারা সাউন্ড পান, এই ব্যাপারটা একটু বলবেন আমাকে। এটা হচ্ছে কি আমাদের 4 তলাটা যেটা, যে ওটা নিয়ার অ্যাবাউট 3000 স্কোয়ার ফিট, মানে 2টো ইউনিট একসাথে, অনেক বড় একটা। এখানে বছর 2 ধরে যিনি ল্যান্ড লেডি ছিলেন, ওনারই ফ্ল্যাট এটা, উনি কানাডা চলে গেছেন। তো এটা খালি পড়ে আছে। তো এটা খালি পড়ে আছে এখানটাতে প্রথম দিকে অনেক ধরেই খালি, যেহেতু বছর 2-1 ধরে খালি পড়ে আছে, লাস্ট 3-4 মান্থসে বা 4-5 মান্থসে প্রবলি দেখা যাচ্ছে যে এটা আমার বাচ্চারা প্রথমে বলেছে যে ওরা খসখস হাঁটার শব্দ পায়, ফার্নিচার নড়ানোর শব্দ, অথচ ওই বাসাটা কিন্তু কেউ থাকে, নো ওয়ান ইজ লিভিং ইন দ্যাট হাউস। আমি ওদেরকে মাঝে মাঝে বলছি না, এটা তোমার ভুল শোনো বোধ হয়। আমি মাঝে মাঝে আমি রাতে বেলা নামাজ পড়ি, তো আমি ওদের কথা মনে করি, আমি একটু চেষ্টা করি যে আসলে ওরা যেটা বলে এটা সত্যি কিনা। তো একবার দেখি যে আমার ছেলে ও এসছে, যে এরকম সাউন্ড নাকি ও শুনেছে। তো আমি আবার আই ফেল্ট লিটল কিউরিয়াস, তো শোনা আমি আই ট্রাই টু লিসেন ইফ এনিথিং ইজ দেয়ার লাইক দ্যাট। তো আমিও ফিল করলাম যে ও যেটা বলছে প্রবলি ইটস লাইক দ্যাট, একটা খসখস আওয়াজ, ফার্নিচার নাড়ার শব্দ, এটা আমিও পেয়েছি। সো ইটস লাইক ইট হ্যাপেন্স টু দ্যাট হাউস। এবং যেহেতু এটা অনেকটা অ্যাবান্ডেন্ট, যেহেতু ওখানে কোনো ভাড়াটিয়া থাকে না, ওনারা একবার অনেকদিন ধরে ফেলে রেখেছে, আর এখানটায় এটার আমি আবার একটা পেলাম, যৌক্তিকতা পেলাম। ওই আন্টির সাথে 2 দিন আগে আমার ওয়াইফ ফোনে কথা বলছিল কানাডা। আন্টি বলছে যে আমি আসছি, আগামী সপ্তাহখানেকের মধ্যে ঢাকা আসবো। তো পরে আমার ওয়াইফ বলছে যে আন্টি আপনি নিশ্চয়ই আপনি বাসায় আসবেন, এই ফ্ল্যাটে উনি বললো যে আমি ঠিক আমার ফ্ল্যাটটা ধরবো না, আমি আমার ভাইয়ের বাসায় গুলশানে থাকবো। তো আমার ভাই জিজ্ঞেস করতে কেন, বাসা তো পড়ে আছে, তো আন্টি বললো যে উনি এবার খুব নামাজি মহিলা, উনি বললো যে আমি আসলে আগে যখন ছিলাম ওইবার তো আমি একাই ছিলাম, তো ঠিক বলতে হয় না, তারপরও আমার কিছু অভিজ্ঞতা হয়েছে মা, তো আমি এই জন্য চাচ্ছি যে এবার এসে আমি ভাইয়ের বাসা থাকবো এবং এটা বাসাটাকে একটা মিলা তেল দিকটা পড়িয়ে টড়িয়ে ভাড়া দিয়ে যেতে হবে। সো শি ওয়ান্টস টু মেক ইট শিওর যে what she experienced, উনি যেটা এক্সপিরিয়েন্স করেছেন এটা ঠিক প্রপারলি আমার ওয়াইফকে বলেন নাই, কারণ যেহেতু ওনার বাড়ি ভাড়া দিতে হবে, অনেকে জানলে আবার সেটা হতে পারে যে ভাড়াটা পাবে না, এরকম থাকতে পারে। তো উনি জাস্ট, আমি ওনার মুখ থেকে, শি ইজ এ ভেরি সিরিয়াস ওম্যান, উনি হেলথের ডিরেক্টর ছিলেন মহিলা, তো ওনার মতো মানুষ, খুব প্র্যাকটিক্যাল নামাজি মহিলা। উনি বলছিলেন যে ওনার কথা বলছিলাম যে কিছু একটা প্রবলেম উনি একা থাকা অবস্থায়, ওনার 2 মেয়ে কানাডা থেকে, উনি বোধহয় ফেস করেছেন বলেই উনি তাড়াতাড়ি এসে এটার মধ্যে কাউকে ঢুকিয়ে দিতে চাচ্ছেন যাতে এটা অ্যাবান্ডন না থাকে। দ্যাটস ওয়াই আমি একটা লিঙ্ক পেলাম যে আমার বাচ্চারা যেটা বলে, ইভেন আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, যে হ্যাঁ দেয়ার কুড রিয়েলি বি সামথিং অ্যান্ড ইট ইজ দেয়ার বিকজ অ্যাজ আই হার্ড ইট মাইসেলফ। এই আমার বাসাটা সম্বন্ধে আসলে আমার এই এক্সপিরিয়েন্সটা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নামটা প্লিজ একটু বলবেন সবাইকে।
হ্যালো লিসেনার, আমি দীপন, এসছি রাজশাহী থেকে। রাজশাহীতে আপনি কোথায় থাকেন? রাজশাহীতে আমি থাকি সাগরপাড়াতে। সাগরপাড়ায়। তাহলে আপনার লোকেশনটা বলছি না। জি, আচ্ছা, আপনার ঘটনায় চলে যাই আমরা। আপনি বলছেন যে আপনার বাসায় বেশ কিছু প্রবলেম হয়, এবং আপনি একটা কথা আমাকে বলছিলেন যে আপনার বাসায় কেউই একদিনে বেশি থাকতে পারে না, এরকম কিছু একটা। কেন থাকতে পারে না? কি ধরনের প্রবলেম হয়? কি ধরনের প্রবলেম হয় এটা কি ধরনের প্রবলেম হয় এটা কেউ বলতে পারে না, মানে বলতে পারি না অথবা বলতে চাই না, কোন একটা কারণ। আমি হচ্ছিল আমার বাসাতে হচ্ছিল মেহমানরা ঠিকই আসে, আসার পর হচ্ছিল বলে যে আমি 3-4 দিনের জন্য থাকবো এখানে, অথবা 1 সপ্তাহের জন্য। কিন্তু এক রাত্রি থাকার পর সে বলে যে আমার একটু কাজ আছে, কোন একটা এক্সকিউজ দেখায় যে আমার কাজে আমি বাড়িতে থাকবো না, এখনই চলে যাবো। আচ্ছা, এটাতে আপনার কি মনে হয় যে আসলে কি ধরনের প্রবলেম? ব্যাপার হচ্ছে যে প্যারানরমাল এক্সপিরিয়েন্স আমিও বাড়িতে করেছি, এবং এটা একটা দুটা না বহুবার আমার সঙ্গে ঘটেছে। তাই আমি বলতে পারি যে এই বাড়িতে আসলে প্রচুর হোক কিছু হোক, কিন্তু আমি বেশ কিছু জিনের উপস্থিতি পেয়েছি। আচ্ছা, কি করে তারা? অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত কারো তো আমি ক্ষতি করতে দেখিনি, কিন্তু তারা উপকার করে মানুষের। যেরকম আমি হয়তো দেখাচ্ছে যে এরকম হয়েছে যে আমি ঘুমিয়েছিলাম, আমাকে তারা নিজেরা ডেকে, এবং নির্দিষ্ট সময় আমার যেই সময় উঠা লাগবে সেই সময় তারা আমাকে ডেকে উঠিয়ে দিয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে আপনার বাসায় যখন একা থাকে, আপনি বলছিলেন নানান ধরনের প্রবলেম হয়। হ্যাঁ, কি ধরনের প্রবলেম হয় আমাকে একটু বলেন তো। প্রবলেম আপনি বলছেন আবার যে বাসায় জিনিসপত্র সব এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, বাসায় জিনিসপত্র এরকম যে আমি যখন এটা আমার মানে সেটা ছিল এক্সাক্ট ইয়ারটা ঠিক মনে নাই, কিন্তু আমার এইটুকু মনে আছে যে সেটা 15 ফেব্রুয়ারি ছিল, এবং সেদিনটা আমার বড় ভাইয়ের গায়ে হলুদ ছিল। তো যথারীতি অনুষ্ঠানটা একটু দেরিতেই শুরু হচ্ছিল। তো কারণ হচ্ছিল আমার বেশ মানে আমরা যেহেতু যৌথ পরিবারে থাকতাম, বেশ কিছু মানুষ গেছিল বাজারে কিছু হলুদ, এবং পরের দিন যেহেতু বিয়ে ছিল তাদের কিছু কেনাকাটার হচ্ছিল বাকি ছিল। তো তারা গেছিল, আর বাকি মানুষরা সবাই দোতলাতে ছিল। তো নিচতলাতে আমি আর আমার বন্ধু হচ্ছিল, মানে যে আমাদের আলাদা হচ্ছিল ডাইনিং রুম আছে, তো ডাইনিং রুমে সব খাবারগুলো রেখে দেওয়া ছিল, এবং আমাকে সহ আমার এক বন্ধুকে বলা হয়েছিল যে তোমরা পাহারা দাও, যাতে কোনো ছোট বাচ্চা এসে যাতে ঘরে মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যাতে খাবারটা না খেয়ে নিতে পারে। তো যথারীতি আমি আর আমার বন্ধু হচ্ছিল সেখানে দাঁড়িয়ে আছে, এই কথা সেই কথা বলতে বলতে আমি যথারীতি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি যে আমার সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটে। তো সে জিনিসটাকে হেসে উড়িয়ে দিয়েছে যে তুই আমার সঙ্গে মজা করছিস, ফাজলামো করছিস, এবং ঝাড়ি মারছিস। এবং এই কথাগুলো বলা যখনই বলেছে ঝাড়ি মারছিস, সাথে সাথে জোরে করে হচ্ছিল ডাইনিং এর ভিতর থেকে হচ্ছিল একটা জোরে বাটি পড়ার আওয়াজ হলো বেশ কিছু। এবং আমরা জায়গায় মানে হচ্ছিল পড়ার সাথে সাথে আমরা ডাইনিং রুমের দরজা খুলেছি, এবং খুলে দেখছি যে দেওয়ালে যদি ছুঁড়ে মারে, দেওয়ালের সঙ্গে লেগে তারপরে হচ্ছিল মানে গড়াগড়ি খেলে, যেভাবে গড়াগড়ি খেলে সে বাটিগুলো সেভাবে গড়াগড়ি খেলে। কিন্তু বাসায় আপনারা দুইজন ছাড়া আর কেউ নাই? নিচতলাতে আমরা কেউ ছিলাম না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডাইনিং রুমের তো হচ্ছিল ছিটকানি লাগানো ছিল, এবং তার সামনে আমরা দুজন দাঁড়িয়ে আছি, এবং তারা দেখছি যে মানে হচ্ছিল বাটিগুলো সবগুলো গড়াচ্ছে, এবং সেটা দেখার সাথে সাথে আমার মানে বন্ধুর মানে মুখ বন্ধ হয়ে গেছিল আসলে, সে কিছু বলতে পারছিল না যে এটা কিভাবে হলো। তো আমি যেহেতু আগে থেকে এক্সপেরিয়েন্স করি, আমি বাটিগুলো উঠিয়ে বললাম যে এগুলো কিছুই না, এমনি পড়ে গেছে। বেশ আমার বন্ধু হচ্ছিল কিন্তু দেখেছে যে হচ্ছিল যে মানে ছুঁড়ে পড়ার জিনিসটা, মানে হচ্ছিল ছুঁড়ে যে গড়িয়ে পড়লে যেভাবে পড়ে সেভাবে করে গড়াচ্ছিল। সেও বুঝতে পেরেছে ব্যাপারটা। পড়ার সাথে সাথে আমি যখন দরজাটা লাগিয়ে তাকে আমার ঘরে নিয়ে আসলাম, সে কিছুক্ষণ কথা বলতে পারিনি, এবং তারপর সে প্রথম যে কথাটা বললো যে আমি বাড়ি যাব। আচ্ছা, এবং 2-3 বছর সে আমার বাড়িতে আর আসেনি। আচ্ছা, এটা হচ্ছে ঝামেলা। এবং আমি এর আগেও আপনার কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে, সেটা নিয়ে সন্দেহ থাকলেও এই সময় তো আপনি একা না, আপনারা আরো মানে আপনি আরো একজনের সাথে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছেন, তার মানে আপনার ফ্রেন্ডও দেখেছেন যে কি ঘটছে, তাই না? সো এটা হচ্ছে একটা অন্যরকম একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের আবারও প্রথম অতিথির কাছে। তিনি তার মাকে নিয়ে একটা ঘটনা শোনাবেন, তবে তার আগে তার নামটা আরো একবার আপনাদেরকে শুনিয়ে। হাই লিসনার্স, দিস ইজ জাহিন अगेन। এখন ভাই আমি আপনাকে যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে যে আমার মাকে নিয়ে এই স্টোরিটা। আম্মু আমাকে যেভাবে বলেছে সেটা হচ্ছে যে এই বাসাটায় আসার আগে কোন একটা সময় আব্বুরা একটা বাসায় আর কি ভাড়া ছিল, সেই ওয়্যারলেস এই জায়গাটা নর্মালি বললাম। তো ভাইয়া ওই বাসাটায় আম্মুরা যখন উঠলো
ওঠার পর 1 থেকে 2 মাস পর আম্মু এরকম হঠাৎ করে দুপুরের বেলা দিকে, খুব ভোর দুপুরের দিকে জানলার দিকে তাকিয়েছিল। তো আমরা এরকম খেলছি বিছানার মধ্যে, আর আমি আমার বোন খেলছি, আর আম্মু এরকম জানলার দিকে তাকিয়ে আছে, কোনো একটা কিছু চিন্তা করছে বা সামথিং। তো ভাই এখন আম্মু জানলার দিকে তাকিয়ে দেখে যে উপর থেকে খুব অনেক উঁচার থেকে একটা বড় পাখি, বড় কালো পাখি, মানে সাইজটা অতিরিক্ত বড়। হ্যাঁ, তো মানে এখন এই জিনিসটা মানে আম্মু বুঝতে পারতেছেন যে কি ধরনের পাখি। আম্মু খুব তাকিয়ে আছে যে জিনিসটা কি বা কি পাখি, তা আম্মু দেখার মানে শি ওয়াজ ভেরি কিউরিয়াস। অ্যান্ড এটা দেখতে দেখতে আম্মু দেখতেছে যে পাখিটা আস্তে আস্তে আম্মুর দিকে, ওই মানে আমাদের বিল্ডিং এ ওই জানালার দিকে নেমে আসছে, মানে আস্তে আস্তে নেমে আসতেছে, নেমে একদম ঠিক জানালার গ্রিলটার মধ্যে বসলো। গ্রিলটার মধ্যে বসে আম্মু তাকিয়ে আছে, আবার ওই পাখিটা মানে আম্মুর দিকে তাকিয়ে আছে, যে মানে হোয়াট ইজ হ্যাপেনিং। আর আম্মু তো সাথে সাথে আমাদেরকে মানে আলাদা করে ফেললো যে একটা বড় মানে এরকম পাখি জানলার মধ্যে বসা। অ্যাপারেন্টলি সেটা আমরা কখনো দেখিনি, বা আম্মু বলছিল যে আম্মু দেখেছে বা আম্মু এটা ফিল করেছে। তো ভাইয়া পাখিটা কিছুক্ষণ দাঁড়ালো, ধরেন 1 মিনিটের মতন এরকম ওই গ্রিলটার মধ্যে দাঁড়িয়ে আছে। ঠিক ভাই 1 মিনিট পর গ্রিলটার থেকে সে লাফ দিয়ে মানে একটা ফ্লাইং পজিশনে চলে গেল। ওখান থেকে ভাই it just turned into a man, a man as in a dark man। এখন মানে দুপুর বেলা, কিন্তু তার চেহারা ছবি কিছু দেখা যাচ্ছে না, খুব কালো একটা মানুষ, খুব কালো লম্বা একটা মানুষ একদম আম্মুর সামনে দাঁড়িয়ে আছে। এন্ড এটা দেখে ভাই আম্মু একদম সাথে সাথে আমাদের দুজনকে নিয়ে মানে একদম মানে জাস্ট বাসা থেকে সে বের হয়ে গেছে, মানে সেই জিনিসটা নিতে পারেনি, খুবই খুবই ভয় পেয়ে গেছিল। আচ্ছা, সো ভাই দ্যাট ওয়াজ মাই স্টোরি। আচ্ছা, এটা হচ্ছে আপনার স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রথম অতিথির সাথে এসেছেন, এবং আপনার নামটা প্লিজ আরো একবার প্লিজ বলবেন। তো আমরা আপনার কাছ থেকে শুনবো আপনার ছোটবেলার একটা স্টোরি আছে, যেটা খুবই ইন্টারেস্টিং। সেই স্টোরিটা আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমার আসলে ছোটবেলায় আমার বাবা পোস্টে ছিল টাঙ্গাইলে। তো ওটা আমি তখন অ্যাবাউট আই থিঙ্ক ইট ওয়াজ ক্লাস 3 অবস্থান। তো বেশ ছোটবেলার কথা। তো আমরা প্রথমবারই মানে আব্বা পোস্টেড হয়ে যাওয়ার পরে প্রথম যে বাসাটাতে আমরা উঠেছি, ওটা অ্যাকচুয়ালি আমাদের প্রেসক্রাইবড হাউসটা ছিল না, বাট ওটা আমরা ইন্টারিম পিরিয়ডের জন্য উঠেছিলাম। ওটা একটা পুরনো বাড়ি এবং অনেক গাছগাছালিতে পড়ে, এবং আশেপাশের প্রতিটা বাড়ি যেগুলা একটা 1 বিঘা 1.5 বিঘার উপরে বাড়ি। আর I'm talking about long time back, you know. So একটু ইটস লিটল স্ক্যারি একটা বাড়ি, এরকম একটা ফিল হয় বাড়িটাতে, কেউ হঠাৎ করে ঢুকতে পারতো। আমি তখন ছোট ছিলাম, আমার তো ওরকম ফিল হচ্ছিল। আমি যেটা পেতাম সেটা হচ্ছে যে ইট ওয়াজ নাইস, গ্রিন অ্যান্ড এভরিথিং, ইউ নো। সো এনিওয়ে, বাসাটা যখন আমরা উই স্টার্টেড লিভিং, তো একটা রাতের কথা যেটা এখনো যদি আমি মনে করি আমার প্রচন্ড মানে এখন আই ফিল দ্য সেম, ইউনো, সেম ভয় আমি ফিল করি। তো রাতের বেলা ইটস অ্যাবাউট, আমার ধারণা তখন নিশ্চয়ই রাত 2টার পরে হবে, অনেক রাত। ইট ওয়াজ উইন্টার টাইম, আর এই মফস্বল টাউন, তার মধ্যে একটা গাছগাছালি দিয়ে ঘেরা বাড়ি, বড় একটা বাড়ি। সবকিছু মিলে একটা ওই রাত দুটো একটা যে কোনো ক্লাস 3-তে পড়াটা ছেলের মধ্যে একটা বেশ ভয় অনুভূতি জন্ম দেয়। তো আমি আমার বড় ভাইয়ের সাথে শুতাম। তো বড় ভাইকে আমি আই নিড টু গো টু দ্য ওয়াশরুম। সো আমি বড় ভাইকে বললাম যে তাকে ডেকে, সে তো বেঘরে ঘুমাচ্ছে, তাকে ডেকে বললাম যে আমাকে একটু আমার সাথে যাবে কিনা। তো সে ঘুমের মধ্যে এসে বলে যে যা তো তুই যা। তো আমি দেখলাম যে তাকে ডেকে লাভ হবে না, কারণ হি ইজ রিয়েলি স্লিপিং লাইক ডেড। তো আমি নিজেই সাহস করে বের হলাম। তখনকার বাড়িগুলো হচ্ছে কি, এখন যেরকম অ্যাটাচড বাথরুম থাকে ওটা ওরকম ছিল না। একটা উঠান ছিল, আমাদের রুমটা পার হওয়ার পর একটা উঠোন, সেই উঠোন থেকে একটু সামনের দিকে যে হচ্ছে ওয়াশরুমটা, এবং ওয়াশরুমটা আবার একটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। আচ্ছা, তো ওয়াশরুমের আশেপাশে কিন্তু বেশ ওখানে গাছগাছালি দিয়ে ভরা, এবং পাশে আবার একটা কল ছিল, ওটা একটু সিমেন্ট দিয়ে ঘেরাও করা। তো জাস্ট টু গিভ দ্য পিকচার আমি এই বর্ণনাটা দিলাম। ভালো সেটা সবাই বুঝতে পারবে। আমি তখন তো যে আমাদের যেটা উই হ্যাড টু ইউজ পদ্মা বলে আর কি, তো ওটা নিয়ে আমি গেলাম ওয়াশরুমে, যে সিঁড়ি বেয়ে ওয়াশরুমে যে বসলাম, এন্ড আই কেপ্ট দ্য ডোর ওপেন বিকজ আই ওয়াজ স্কেয়ার্ড। দরজা খোলা রেখে আমি করলাম। তো অন্য কেউ ছিল না, রাত 2টো বা এরকম হবে, আরো রাত হবে আমার ধারণা, একেবারে অন্ধকারাচ্ছন্ন একটা রাত। আমি কিন্তু ভেতরে
ক্লাস 3 একটা ছেলে, আমি ভয় পাচ্ছি, কিন্তু তারপরও আমার প্র্যাকটিক্যাল সেন্সটা বা নোশনগুলো কাজ করছে যে আমি হ্যাঁ ওয়াশরুমে এসছি, আমি নিজেকে সংগঠিত করে বড় ভাইতে উঠেনি, আমি আবার ব্যাক করবো। তা আই ডিড মাই ওয়ার্ক। আমি যখন ওয়াশরুমের কাজ শেষ করে বের হওয়ার সময় আমার ওই ওয়াশরুমটা থেকে স্ট্রেট আমার বোনদের রুমটা পড়ে। আমার দুটো বোন, ওরা একটা রুমে থাকে। তো ওই রুমটা সোজাসুজি পড়ে সামনে, চোখে ইয়ে হয়। তো ওখান থেকে আমি দেখলাম কি যে আমার বড় বোন ওই রুম থেকে দরজা খুলে সে বের হচ্ছে। আমি ওয়াশরুম থেকে নেমে সিঁড়ি বেয়ে নামছি, নেমে ল্যান্ড করে মানে মাটিতে নেমে আমার রুমের দিকে আঁকাচ্ছি, আর আমার বড় বোন আমার সামনের দিকে আছে। তো আমি থট ওকে ফাইন, আমার বড় বোন এসছে, আমি একটু রিলিফ ফিল করলাম যে না দেখে আমি সাহস বরঞ্চ ফিল করলাম। কিন্তু আমি দেখলাম যে আমার বড় বোন আসছে, আমার দিকে সে তাকিয়ে আছে, নর্মালি তাকিয়ে আছে, যদিও একটু অন্ধকার। তারপরে আমি বুঝতে পারছি শি ওয়াজ লুকিং এট মি, এবং সে মুখটা কঠিন, মানে কিন্তু রাতের বেলা দু ভাই বোন দেখা হলো, নিশ্চয়ই একটা সে আমাকে জিজ্ঞেস করতে পারে কি তুই এত রাতে, আবার আমি তাকে এরকম একটা নিশ্চয়ই বাতচিত হওয়ার কথা, সেরকম না হয় দ্যাট মানে আমার বোন আমার সাথে কথা বলছে না, কিন্তু আমি সামনে এসে আমি বোন সাথে দেখা হলো, এরকম একটা ভাবেই যাচ্ছে। আমি জিজ্ঞেস করবো তাকে তুমি এত রাতে কেন বেরিয়েছো। দেখলাম যে আমার যত কাছে আসছে মানে যতটুকু কাছে আসছে হার আই স্টার্টেড গ্লোয়িং, মানে চোখটা জল করছে এবং মনে হচ্ছে না আগুন ভাটা যেরকম আগুনের জলজলে আগুন যেরকম একটা আভা ছড়ায় বা কি বলে আলো বা দুটি ছড়ায়, চোখটা ক্রমশ এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু তখন মানে ভয় পাওয়া শুরু করেছি, এবং ভয়টা যদি আমার বোন কিন্তু চোখটার দিকে তাকিয়ে আমার ভেতরে প্রচন্ড মানে একবারে মানে আত্মা খিচে ধরা যে কষ্ট, যেরকম ভয়, ওরকম একটা ভয় হওয়া শুরু করলো। এবং when we were almost close to each other, ততক্ষণে আমার বোন কিন্তু কোনো হাসি নাই, কোনো কিছু নাই, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, তার চোখটা আরো জল হয়ে গেল। ততক্ষণে আমি তার দিকে তাকিয়ে আমার হাতে বদনাটা ধরা, আমি ভয় একটা প্রচন্ড মানে ভয়ে একটা ভাবনি। আমার বড় ভাই যে রুমটাতে আমরা যে রুমটাতে ঘুমাই, সেটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, অর্ধেক সেটা পথে আমি গেছি। যেতে আমি জিজ্ঞেস করলাম যে যাচ্ছে, এবং আমি জিজ্ঞেস করছি কারণ তুমি এত রাতে she was not talking to me, and the glowing of the eye, I mean আগুনের ভাটার মতো জ্বলা, যেটা আরো গ্লোয়িং হলো, এবং মুখটা মনে হয় যেন কঠিন টাইপের একটা মুখ হলো আমার রেগে বা গেছে, এবং এরপর এবং তখন আমি ক্লাস 3 একটা ছেলে নিচে, আমি আমার প্রচন্ড ভীত হয়ে আমি ওই মূর্তিটার উপরেই ভয়ের চোটে আমি একটা প্রচন্ড শব্দ করে আমি জাম্প করে পড়লাম। আচ্ছা, জাম্প করে পড়ার পর তো নিশ্চয়ই একটা মানুষ হলে, আমার বোন হলে বা তার শরীর হলে তো আমার তো ধাক্কা লাগার কথা, সেটা আমি যে স্ট্রেট পেয়ে একটা ওই মাটির মধ্যে পড়ে গেলাম, এবং তারপরে আই প্রবলি গট সেন্সলেস, বিকজ আমার এরপরে মনে হয়, এরপরে আমার যে ইয়েটা মনে আছে, আমি আমার বিছানায় আমার আব্বা আম্মা, পুরো আমার বোনরা, ভাই, সবাই আমাকে চারপাশে পানি নিতে ছেড়ে দিচ্ছে। তো আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, আমি বললাম যে আমি তখন আমার কাউকে কিছু না বললাম, ওই বোনটাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি বের হইছো, তোমার চোখ জ্বলছিল কেন, তুমি আমার সাথে কথা বললাম না কেন? বলে আমি তো বেরই তো হই নাই। And I don't know the explanation. তখন আমি তো ব্যাখ্যা আসলে খোঁজারও না, আমি বুঝতে পেরেছি কিছু একটা সামথিং ওয়াজ রং। আমার মা আমাকে একেবারে বুকে চেপে ধরে ওই সারাটা রাত ঘুমালেন। পরবর্তী সকালে ওই রাত কিন্তু আমার ভাই বোন কেউ আর ঘুমায়নি, আমার চারপাশে সবাই ছিল। কিন্তু পরবর্তী সকালে যখন আমার মা ওর সাথে কথা বলেন, আমরা যেহেতু প্রথমবার গিয়েছি তো পাড়াপড়শি যারা এরাও নতুন, তারপরে she discussed with everyone that my son saw something like that. সবাই বলে যে হ্যাঁ, এটা এই বাসাটায় এরকম ধরনের এটা সম্ভবত বলে যে পেতনি বা কিছু একটা, এই মহিলা ভূত জাতীয় কিছু একটা, এরকম ঘটনা ঘটে, এবং অনেকেরই এরকম এক্সপিরিয়েন্স আছে। লাকি যে সে শব্দ করার কারণে আপনারা সব জেগে গেছেন এবং মুহূর্তের মধ্যে আপনারা এসে পড়েছেন বলে কিন্তু তার হয়তো কোনো ক্ষতি হয়নি, আদারওয়াইজ তার কোনো একটা ক্ষতি হতে পারত। আচ্ছা, সো ইটস রিয়েলি মোস্ট মেমোরেবল ইনসিডেন্ট ফর মি ইন মাই লাইফ, ইটস জাস্ট হ্যাপেন ইন মাই লাইফ। ওকে, হাই লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাইভেসির কারণে আমি আমার নাম পরিচয় গোপন রাখছি। আমি 6 বছর যাবৎ পোল্যান্ডে আছি। এখানে একটা রেস্টুরেন্ট বিজনেস করছি, রেস্টুরেন্ট আছে ছোটখাটো। আমি কখনোই
ভূতে বিশ্বাস করতাম না। এই ব্যাপারটা আমার কাছে সবসময় একটা হাসির খোরাক ছিল। 2-1 আগে ঘটে যাওয়া কিছু ঘটনা আমার সমস্ত ভুল ভেঙে দেয় এবং আমাকে বিশ্বাস করতে বাধ্য করে যে না, কিছু একটা পৃথিবীতে মানব জীবনের ব্যতীত স্পিরিচুয়াল কিছু একটা জগৎ আছে। যাই হোক, তখন আমি কলুস্কি নামের একটা শহরে এক রেস্টুরেন্টে কাজ করতাম। আমার মালিক, যে আমার ওনার ছিলেন, উনি আমাদের কাজ করতাম তাদের থাকার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে দেন। সেখানে আমরা যারা কাজ করতাম সবাই থাকতাম। তো প্রথম দিকে কিছুদিন বেশ স্বাভাবিকভাবে কাটলো, কোনো প্রকার সমস্যা ছাড়া। বা হঠাৎ একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, প্রথম যে ঘটনাটা, আমি ঘুমিয়েছিলাম। তো ঘুমের মধ্যে হঠাৎ আমি আবিষ্কার করলাম আমার কানের খুব কাছে কোনো একটি মহিলা কণ্ঠ খুব জোরে আর্তনাদ করে বিশ্রীভাবে একটা চিৎকার করা শব্দ শুনতে পেলাম আমার কানের কাছে। তো আমি ঘুম থেকে স্বাভাবিক খুব হস্তনষ্ট হয়ে উঠে যাই এবং আমি রুমে এদিক ওদিক দেখলাম না, কেউ নেই, সমস্ত রুম ফাঁকা। এবং আমি দেখলাম আমি প্রচন্ড রকম ঘামছি। কখনো সামার শুরু হয় নাই, মোটামুটি ওয়েদার ঠান্ডা, বাট আমি এমন ঘামছি যে যেন আমি গোসল করে আসছি এই টাইপের। তো আমি তারপরে রাতে স্বাভাবিক আমার রাতে ঘুমটা তেমন ভালো হলো না এবং আমি চিন্তা করতে থাকলাম এটা কি ছিল, এটা কি শুনলাম। এবং ভাবতে ভাবতে একসময় চিন্তা করলাম অনেক রাত, ফ্ল্যাটে আমার কেউ নাই, আমি একা থাকি, একা ঘুমাচ্ছি, হয়তো আমি ভুল শুনছি। তো আমি ব্যাপারটা পরদিন কারোর সাথে শেয়ার করলাম না। আমি নর্মালি কাজ করতে থাকলাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল নর্মালি, কোনো রকম সমস্যা ছাড়া। আমি কিছু দেখলাম না এবং কোনো কিছু অনুভব করতে পারলাম না। তো আমি ভাবলাম এটা হয়তো আমার ভুল ছিল। কতদিন পর আমি বলতে পারবো না, বেশ কিছুদিন কেটে গেল, কতদিন পর হবে আমি বলতে পারবো না, ঠিক মনে নাই। একদিন ওই দিন রাতে আমি কাজ শেষ করে বাসায় আসি এবং নর্মালি খাওয়া দাওয়া করে আমি টিভি সেটের সামনে বসে মুভি দেখছিলাম। রাত তখন আনুমানিক 12টা 12:30 হবে। হঠাৎ আমি স্পষ্ট শুনতে পেলাম আমার কিচেন থেকে হাড়ি পাতিল নাড়াচাড়ার শব্দ, জিনিসপত্র এদিক ওদিক, কেউ নাচছে হয়তো বা কেউ এদিক ওদিক করছে, এরকম স্পষ্ট শুনতে পারলাম। এবং ফ্ল্যাটে তখন সম্পূর্ণ আমি একা। তো আমি কিচেনে দিয়ে গেলাম এবং গিয়ে দেখলাম সম্পূর্ণ কিছু স্বাভাবিক, সব জিনিস আগের জায়গা মতো আছে, কোনো কিছু নাই। তো আমার মনে কিঞ্চিত তখন সন্দেহের একটা উদয় হলো যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, নিশ্চয়ই কোনো অস্বাভাবিক একটা ঘটনা। তো আমার রুমমেটরা পরের দিন ভোরে যখন রেস্টুরেন্টটা ছিল 24 আওয়ার্স, তো সারা রাত এক শিফট এবং সকাল এক শিফট। তো তারা যখন ভোরে আসলো কাজ শেষ করে, তো আমি সাথে সাথে ব্যাপারটা জানালাম যে রাত্রে আমি এরকম শুনছি। তো তোরা বললো মেবি এটা কোনো ইঁদুর হবে বা ইঁদুর টিঁদুর হবে, এই টাইপের কিছু একটা আছে। তো আমরা ইঁদুরের ওষুধ দিলাম, বাট ইঁদুরের ওষুধে কাজ হলো না। ঘটনা ঘটতেই থাকলো। বিশেষ করে যখন আমি একা থাকি, সবসময় আমি রাতে বাসায় একাই থাকি, প্রতিদিন 1-2 এরকম সাউন্ড, এরকম ঘটনা ঘটতে থাকে। যাই হোক, আস্তে আস্তে ব্যাপারটা আমি নর্মালি নিতে থাকলাম, পাত্তা দিলাম না। ওকে ঠিক আছে, যত পাত্তা দিব তত ভয় বাড়বে, যেহেতু আমার একা থাকতে হবে এখানে। তো এইভাবে নর্মালি কাটতে থাকলো, প্রতিদিন এরকম শব্দ এরকম। কিছুদিন পর আমার এক বন্ধু ওয়ার্সো থেকে আসলো, আমার সাথে দেখা করতে, ওর ছুটি ছিল। তো ও আমার কাছে আসলো ঘুরতে। তো আমরা গল্প করছি, রাত্রেবেলা ও থাকবে এখানে। তো রাতে একসাথে খাওয়া দাওয়া করলাম, লাইট নিভিয়ে আমরা গল্প করছি। তো ঘুমাবার আগে প্রস্তুতি নিচ্ছি। এমন সময় যে দুজন আমরা যে জিনিসটা দেখলাম, সেটা রিয়েলি ভয়ঙ্কর একটা ব্যাপার, লোমহর্ষক একটা ব্যাপার বলতে পারি। আমি দেখলাম আমাদের ঘরের, আমরা যে ফ্ল্যাটটা থাকতাম 3টা রুম ছিল, প্রত্যেকটা রুমের দরজাগুলো গ্লাসের, কাচের। তো আমরা দেখতে পেলাম যে গ্লাসের ওপারে দুইটা সাদা হাত, একজোড়া সাদা হাত গ্লাসের সাথে ঠেকিয়ে কে যেন একজন দাঁড়িয়ে আছে এবং আমার গ্লাসের ওপার থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। দুজনে একসাথে দেখে আমরা চমকে উঠলাম এবং সাথে সাথে লাইট অন করে দিলাম। অন করার পরে আমরা পুরোটা ফ্ল্যাট, সবগুলো রুম, কিচেন, সব জায়গায় তন্ন করে দুজন দেখলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না এবং হতভম্ব, স্পিচলেস হয়ে গেলাম সাথে সাথে দুজনে, যে এটা কি সব, মানে এটা কি দেখলাম আমরা। তো আমার ফ্রেন্ড আমাকে বললো যে দেখ, হয়তোবা কোন একটা ভুল হতে পারে। আমি বললাম যে ভুল একজনের হতে পারে, দুজন লোক একসাথে বসে আছি একসাথে একই টাইমে, কিভাবে দেখলাম, এটা কিভাবে ভুল হতে পারে। তো সে বললো যাই হোক, ব্যাপারটা কারোর সাথে একই ডিসকাস করার দরকার নাই, আমরা দেখি আরো কোনো ঘটনা ঘটে কিনা। তো সেই দিন রাতে আমরা দুজনেই খুব ভীত ছিলাম।
সাপোজ আমরা লাইট অন করেই ঘুমাতে গেলাম। পরের দিন নর্মালি আমি কাজে যাই এবং কাজ থেকে আসি। ফ্রেন্ড ওই দিনও আমার বাসায় ছিল, কারণ ওরও 2-3 দিন ছুটি ছিল, সো আমার সাথে টাইম স্পেন্ড করতে আসছে। ওই দিন রাত্রে আমরা ঠিক করলাম আমরা দরজা লাগাবো না, আমরা ঘরের দরজাটা খোলা রেখেই ঘুমাতে যাবো। আমরা রাত অনেক কত হবে তখন 1টা-2টা হবে, আমরা ঠিক মনে নেই। আমার চোখ গল্প করতে করতে আমরা দুজনে, আমি ক্লান্ত, সারাদিন কাজ করছি, তো আমার চোখ ঘুমে চোখটা লেগে আসছে। এমন সময় হঠাৎ আমার বন্ধু আমাকে ধাক্কা দিয়ে দরজার দিকে ইশারা করলো। আমি যে জিনিসটা দেখলাম সেটা আরো ভয়াবহ। দেখলাম একটা মাঝারি আকারের একটা মহিলা হবে, পরে সাদা ফ্রক পরা এবং চুলগুলো সম্পূর্ণ এলোমেলো, টকটকে 2টি লাল চোখ দ্বারা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং বডিটা শূন্যে ভাসছে, ফ্লোর থেকে উপরে তার পাটা ভাসছিল এবং এক দৃষ্টিতে তাকায় আছে, টকটকে 2টা লাল চোখ। কতক্ষণ তাকায় আছে আমরা বলতে পারবো না, আমরা দুজনও তাকায় আছি। আমার পুরো শরীর শক্ত হয়ে গেছে, আমি এবং মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না এবং আমরা দুজন তাকায় আছি। বেশ কিছুক্ষণ এভাবে তাকায় থাকার পর সে দেখলাম আস্তে আস্তে ভাসতে মিলে গেল আর কি, ভ্যানিশ হয়ে গেল জিনিসটা। তো আমরা এতই ভীত ছিলাম যে কেউ কোনো কথা বলতে পারলাম না, নড়াচড়া তো দূরের কথা। তো আমরা বরাবরের মতো আবার আমাদের লাইটটা অন করলাম, ঘরের লাইট অন করে আমরা কেউ ঘুমাতে পারলাম না, মুখ চাওয়াচাই করছি, টিভি দেখছি, কারণ ঘুম আসছিল না। তো পরের দিন আমার ছুটি, খুব সকালে আমার ফ্রেন্ডকে নিয়ে আমি আমাদের ফ্ল্যাটের বাসার সামনে, অ্যাপার্টমেন্টের সামনে যে একটা ছোট পার্ক আছে, ওখানে গিয়ে বসলাম এবং কেউ কোনো কথা বলতেছি না, চুপচাপ বসে আছি, এরকম ব্যাপারটা কি। তো এরকম কিছুক্ষণ বসে থাকার পর আমার নেইবার, পাশের ফ্ল্যাটে থাকেন এক ভদ্র মহিলা, উনি সকালবেলা হাঁটতে বেরোন। তো আমাদেরকে পাস করতেছিল, এই সময় আমাদের কুশলাতে জিজ্ঞেস করলো, হাই কেমন আছেন, পুলিশ ভদ্র মহিলা। তো আমি তাকে বললাম ঘটনাগুলো, যে আমার সাথে কদিন যাবত এরকম ঘটছে। তো সে আমাকে বললো যে তোমরা যে ফ্ল্যাটটাতে থাকো, তোমরা থাকার আগে এই ফ্ল্যাটে যেটি বাস করতেন তিনি ছিলেন এই ফ্ল্যাটের মালিকের বৃদ্ধ মা, উনি এখানে একা থাকতেন এবং লাস্ট ওনাকে যেদিন ডিসকভার করা হয়, বাসা দেখা, সেদিন ওনার ছেলে দেখতে আসে এবং সেই মহিলাকে পাওয়া যায় মৃত অবস্থায়, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছিল এবং তারপর থেকে ওই ফ্ল্যাটে কেউ বেশি দিন থাকতে পারে না, বেশি দিন বাস করতে পারে না। খুব যে ভাড়াটি আসে তারা খুব দ্রুত শিফট করে। বাট সে খুব অবাক, অ্যাস্টনিশড হয়ে গেছে যে আমরা কিভাবে 3-4 মাস যাবো এখানে। তো এটা শোনার পর আমি আমার বন্ধু আমার মালিককে বললাম যে ভাইয়া এই অবস্থা, ফ্ল্যাটটা এই সমস্যা। তো উনি তো এটা হাসতে একেবারে সেরকম অবস্থা, মানে অন্য গড়াগড়ি। আমি বললাম দেখেন, আপনি হাসাহাসি করেন আর যাই করেন, আমার পক্ষে এই ফ্ল্যাটে থাকা সম্ভব না, আমার হয় ফ্ল্যাট চেঞ্জ করেন, না হলে আমি জব লিভ করবো, আমি এখানে থাকতে পারবো না। তো আমার জোরাজোরির কারণে উনি ঠিক করলেন, ঠিক আছে তুমি থাকো, আমি ফ্ল্যাট তো আর বললেই ঠিক করা যায় না, আমি দেখতেছি। তো এইভাবে কয়েকদিন থাকার এবং রাত্রেবেলা আমরা ঠিক করলাম যে কেউ একা থাকবো না, সো রাত শিফট ভাগ করো, রাতে 2জন, দিনে 2জন, সো রাত্রে তখন থেকে। বাট ওই শব্দ, কিচেনের শব্দ যে হচ্ছিল রাত্রেবেলা, সেটা কিন্তু কন্টিনিউয়াস ঘটতে থাকলো, কিন্তু আমরা কেউ কিছু দেখলাম না। আমার সাথে যে আমার যে কলিগ যে কাজ করতো, সেও ব্যাপারটা শুনলো এবং সেও দেখলো, সেও তখন বুঝলো যে না, আমি যা বলছি সেটা মিথ্যা না, আসে নিশ্চয়ই কিছু একটা আছে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমরা একটা ফ্ল্যাট পেয়েও গেলাম। তো আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব শিফট করবো 2-4 দিনের মধ্যে। তো শিফট করার আগের রাতে যে ঘটনাটা ঘটলো, লাস্ট ঘটনা, সেটা হচ্ছে তখন মোটামুটি গরম চলে আসছে, সামার। তো আমি জানালা খুলে ঘুমাই, খুবই গরম, তো জানালা খুলে ঘুমাই, নর্মালি ঘুমাচ্ছি। হঠাৎ আমি ঘুমের মধ্যে বুঝতে পারলাম কি একজন আমার কানের কাছে বড় করে নিঃশ্বাস ছাড়ছে এবং একটা গন্ধ আমার নাকে আসছে এবং নিঃশ্বাসের শব্দটা। আমি জাগলাম, জেগে দেখি যে ঘরে কেউ নাই, বাট আমার বেডের ঠিক সামনে একটা সোফা ছিল। দেখলাম কোনো কিচ্ছু নাই, বাট কে একজন সোফার মধ্যে বসার যে শব্দ এবং একজন মানুষ বসলে যে সোফাটা নিচের দিকে যায়, ফোমটা, ঠিক সেই রকম দেখলাম যে আস্তে আস্তে সে মানে কি একজন বসছে এখানে এবং সেখানে বসেই খুব জোরে নিঃশ্বাস ছাড়তেছে। তো আমি প্রচন্ড রকম ঘাবড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম এবং আমি সাথে সাথে আমার ফ্ল্যাটমেট যা পাশের ঘরে ঘুমাচ্ছিল তাকে আমি ডাকলাম, সে দৌড়ে আসলো এবং
সে লাইট অন করে দেখলো যে না কিছু নাই, নর্মাল। তো ওই রাত তো লাস্ট শেষ রাত এবং পরের দিন সকালবেলা আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিই এবং অন্য ফ্ল্যাটে শিফট করি। এরপরে আমি ওই শহরটাতে বেশ কিছুদিন কাজ করি, তো যে 3-4-6 মাস হবে। তখন পর্যন্ত ফ্ল্যাটটা খালি ছিল, কেউ ভাড়া নিতে সাহস পায়নি এবং কেউ ভাড়া নেয়নি। তো এটাই ছিল আমার আজকের ঘটনা, এবং তারপর থেকে আমি আর কোনো কিছু দেখি না এই যাবৎকালে 2 বছরে কিছু হয়নি, কিন্তু এই একবারই আমার ভয়ঙ্কর